দর্শক, অংশুমালী আয়োজিত জেলাভিত্তিক অনুষ্ঠান হ্যালোর আজকের পর্বে রয়েছে যশোর জেলা। অ্যালেন গিন্সবার্গের সেই বিখ্যাত গান দ্য সেপ্টেম্বর অন যশোর রোড, সেই যশোর রোডকে নিয়ে আজকে আমরা কথা বলবো, যশোর সম্পর্কে কথা বলবো। আছেন যশোরের গুণীজনেরা আমাদের সাথে, আপনারাও আমাদের সাথে যোগ দিতে থাকুন। আমরা শুনবো যশোর সম্পর্কে, যশোরের গুণীজনদের কথা, যশোর সম্পর্কে কথা। যশোরের যারা গুণীজন আছেন তাদেরকে আমাদের খন্দকালী স্টুডিওতে স্বাগত জানাই। সবাইকে স্বাগত খন্দকালী স্টুডিওতে। আপনারা ভালো আছেন তো? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আছেন হোসেন উদ্দিন হোসেন, ইতিহাসবিদ এবং লেখক। আছেন আমাদের সাথে দারা মাহমুদ, যিনি ভোরের ডাকের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আছেন খন্দকার খসরু পারভেজ, কবি এবং অনুবাদক। আছেন শিপু মনিরুজ্জামান, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উনি অ্যানিমেশন সম্পর্কে পড়াচ্ছেন, একজন শিক্ষক এবং আন্তর্জাতিক ভাবে পরিচিত একজন পেইন্টার, শিল্পী একজন। আছেন বেনজিন খান, উনি সবারই পরিচিত, আমাদের বেনজিন ভাই, দার্শনিক, লেখক। আসসালামু আলাইকুম। আছেন দারা মাহমুদ, আহসান কবির, যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সাথে। হ্যাঁ, তো আমরা এখন সরাসরি অনুষ্ঠানে চলে যাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে অনুষ্ঠানে ঢুকে যেতে পারি, আমরা কথা শুরু করতে পারি। জি, আমার তো মনে হয় শুরু করা যায়। শুরু করি আমরা আমিরুল আলম খান, অর্থাৎ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ডের, ওনার মাধ্যমে শুরু করতে চাই। যশোর সম্পর্কে ওনার কাছে জানতে চেয়ে আমরা শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। আমিরুল আলম খান। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অংশুমানীকে, যেমন চমৎকার একটি আয়োজন করবার জন্য যশোর জেলা ভিত্তিক হ্যালো যশোর। আমরা আশা করি যে এই আয়োজনে আমরা যশোর সম্পর্কে, যশোরের বিভিন্ন দিক সম্পর্কে আমরা সুনির্দিষ্ট কিছু কথা বলতে পারবো এবং কিছু তথ্য পারস্পরিকভাবে আদান প্রদান করতে পারবো এবং আমাদের দর্শক শ্রোতাদের কাছে সেগুলো উপস্থাপিত হবে। আমরা সবাই জানি যে যশোরের একটি আলাদা সুনাম আছে নানা কারণে। একসময় বলা হতো, হান্টারের বইতে বলা আছে, যশোর প্রাগ্রসর জেলার মধ্যে একটি। তো এটি হচ্ছে ঊনবিংশ শতকের শেষ দিকের মূল্যায়ন। এই মুহূর্তে যশোরের সেই মর্যাদা আছে কিনা সেটা আমরা জানি না। আর তখনকার যে যশোর জেলা ছিল, সেই যশোর জেলাটিও কিন্তু এখন নেই। সাংস্কৃতিক দিক থেকে যশোর জেলা খুবই সমৃদ্ধ। আমরা জানি যে এখানে মাইকেল মধুসূদন দত্তের মতো মহাকবি জন্মেছেন। এছাড়া আরো অনেক কবি শিল্পী আছেন। বৃহত্তর যশোরের কথা বললে সেখানে এস এম সুলতান আছেন, সেখানে ফররুক আহমদ ছিলেন, আলী হাসান সাহেব ছিলেন, গুলাম মোস্তফা ছিলেন। তো যশোরের নানা দিক থেকে তার একটি আলাদা ইতিহাস আছে। আরেকটি ইতিহাস হচ্ছে যে তার একটি ভূমিকা হচ্ছে সংগ্রামী ভূমিকা ছিল। সেটি হচ্ছে যে তেভাগা আন্দোলনের কথা যদি বলি, নীল বিদ্রোহের কথা যদি বলি, এমনকি একেবারে সাম্প্রতিক কালের কথা যদি বলি, 1971 সালের আমাদের স্বাধীনতার যুদ্ধ, সে যুদ্ধেও যশোরের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। এবং আজকের উপস্থাপক প্রথম যে কথাটি বলেছেন, অ্যালেন গিনবার্গের যে কবিতার কথা বলেছেন, সেপ্টেম্বর অন যশোর রোড, সেটি একটি বিশ্ববিখ্যাত কবিতা এবং পরবর্তীকালে সেটা সঙ্গীত হয়েছে। আমরা তার বাংলা অনুবাদও শুনেছি। তো সকল দিক থেকে যশোর হচ্ছে বাংলাদেশের সেই একটি তেমন একটি জেলা, যে জেলা অন্য 8 জেলাগুলো থেকে আলাদা। এই যশোরে পণ্ডিত রবিশঙ্করের মতো লোক জন্মেছেন, উদয় শঙ্করের মতো লোক জন্মেছেন। এমনিভাবে যশোরের ইতিহাসটি আছে। যশোরের আমাকে বলা হয়েছিল শিক্ষা সম্পর্কে বলা। আমি নিজে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, সারা জীবন পড়িয়েছি।
ছাত্র পড়িয়েছি, শিক্ষকদের পড়িয়েছি এবং শিক্ষা প্রশাসক হিসেবে কাজ করেছি। তো সেটি হচ্ছে যে যশোরের আমরা যদি এভাবে একটু দেখি যে যশোরের আধুনিক কালের যে ইতিহাসটুকু আমাদের কাছে আছে শিক্ষা বিষয়ক, সেটা হচ্ছে যে 1838 সালে যশোরে জেলা স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে ব্রিটিশের যুগে যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করা হয়েছিল সেটি অনেকটা টপ হেভি মতো, উপর থেকে চাপিয়ে দেওয়ার মতো। আগে বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে এক পর্যায়ে তারা মনে করেছে যে বাইরে স্কুল দরকার। তো সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় হওয়ার আগে যে স্কুলটি আমাদের এখানে চালু হয়েছে সেটা হচ্ছে যশোর জেলা স্কুল, এবং সমসাময়িক কালে যশোর কি বলে সম্মিলনী ইনস্টিটিউশন আর একটা প্রতিষ্ঠান ছিল। সে দুটো মোটামুটি একই সময়ে যশোরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরো একটু লক্ষ্য করলে দেখব যে 19বিংশ শতকেই যশোরে একটি আন্দোলনও হয়েছিল। সেটি লক্ষ্য করা যায় যখন নড়াইলে ভিক্টোরিয়া কলেজ স্থাপিত হচ্ছে 1876 সালে। এবং আমরা এটা দেখব যে ওই সময়ে এই অঞ্চলে কিন্তু আর কোনো কলেজ হয়নি। অর্থাৎ এখনকার যেটা গোটা খুলনা বিভাগ, এই খুলনা বিভাগের প্রথম কলেজটি কিন্তু নড়াইল ভিক্টোরিয়া কলেজ। এবং তার অনেক পরে মানে প্রায় 24 বছর পরে বিএল কলেজ হচ্ছে দৌলতপুরে, এবং তারও অনেক পরে এসে যশোরে এসে যশোর এমএম কলেজ যেটা হচ্ছে 1941 সালে। তো এই বিবর্তনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 19বিংশ শতকেই এখানে উচ্চশিক্ষার একটি অবস্থান তৈরি হয়েছে, এবং সেটি ভিক্টোরিয়া কলেজ নড়াইলে। এবং এই নড়াইলকে আমরা যদি আলাদাভাবে দেখতে চাই তাহলে সেখানে দেখব যে আমাদের ইতিহাসে, সংস্কৃতির ইতিহাসে, শিক্ষার ইতিহাসে এই নড়াইলের একটি আলাদা অবদান সকল ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো। রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে দেখতে পাবো নড়াইলের একটি আলাদা অবদান আছে, আমরা সংস্কৃতির ক্ষেত্রে দেখতে পাবো, শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে দেখতে পাবো এর একটি আলাদা ভূমিকা আছে। এবং 19বিংশ শতকের প্রথমার্ধে না, একবার আমরা বলতে পারি প্রথম 1/4 মধ্যে যশোর এলাকাতে একজন লোক, তার যদুনাথ মজুমদার, তিনি নিজেই 12টি স্কুল তৈরি করছেন, এবং তার মধ্যে অন্তত 3টি ছিল মেয়েদের জন্য। এটা একটা অসাধারণ ঘটনা। সেই সময়ে তিনি স্থাপন করেছেন, এবং এমন এমন জায়গাতে যে জায়গাগুলো এখনো পর্যন্ত বেশ দুর্গম, সেই সমস্ত এলাকাতে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যশোরকে আমরা যদি দেখি যে শিক্ষার আন্দোলনের ক্ষেত্রে যশোরের একটি ভালো উল্লেখযোগ্য সমৃদ্ধ ইতিহাস আছে। কলকাতার কাছে হওয়ার জন্য যশোরের কিছু সুবিধা ছিল, কাছে হওয়ার জন্য যশোরের এই আন্দোলনের কিছু অসুবিধাও ছিল। যেহেতু কলকাতার কাছে ছিল সেই জন্য এখানকার সম্পন্ন ঘরের ছেলেরা যারা লেখাপড়া করতো তারা কলকাতায় যেতে চাইতো। ঠিক মানে পাদপ্রতিপে যেমন অন্ধকার থাকে সেরকম একটি ব্যাপার। তার সঙ্গে লড়াই করে যশোরে আমরা ওই সময় যে সমস্ত স্কুলগুলো গড়ে ওঠার ব্যাপারটা লক্ষ্য করব, সেটি বেশ মানে প্রশংসনীয় আমরা বলবো। এর মধ্যে আরেকটি কথা বিশেষ করে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে নলতা হাই স্কুল তৈরি হয়েছে, যেটা এখনকার সাতক্ষীরার মধ্যে চলে গেছে, এটা বৃহত্তর যশোরে একসময় ছিল। সেটিও কিন্তু আমরা লক্ষ্য করব যে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে এখনকার গোটা বাংলাদেশ থেকে সেখানে ছাত্ররা পড়তে আসতো। অর্থাৎ আন্দোলনের ক্ষেত্রে, শিক্ষার আন্দোলনের ক্ষেত্রে যশোর খুব বড় রকমের একটি ভূমিকা পালন করছে। আমি মনে হয় পরবর্তীকালের সুযোগ পেলে আরো কিছু আলোকপাত করতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমিরুল আলম খানকে তার মূল্যবান যশোর সম্পর্কে, যশোরের শিক্ষা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আলোকপাত করার জন্য। এখন আমরা কথা বলবো হোসেন উদ্দিন হোসেন। উনি আমিরুল আলম ইতিহাসবিদ আছেন আমাদের সাথে করার জন্য। হ্যালো, আমরা কারো বোধহয় একটু ইকো হচ্ছে, একটু যদি সেই ডিভাইসটা বন্ধ করলে বেটার হয়। বন্ধ করে রাখো সবগুলো। হ্যালো, হ্যাঁ হোসেন ভাই হ্যালো বলছেন। হ্যালো, হোসেন উদ্দিন হোসেন। হোসেন উদ্দিন হোসেন ভাইকে ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি।
ওনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম ইতিহাসের কথা আমরা আমাদের সাবেক আমার চেয়ারম্যান সাহেবের আচ্ছা সাবেক চেয়ারম্যানের কাছ থেকে অনেকটাই শুনে নিয়েছি, আমরা ইতিহাসের শিক্ষা সম্পর্কে জেনেছি। আমরা সেই আহ, দিক থেকে বেরিয়ে এসে আমরা যশোরের মুক্তিযুদ্ধকালীন ইতিহাস, মুক্তিযুদ্ধ পূর্ব ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। হোসেন ভাই। হোসেন ভাই, আপনার মাইকটা মিউট করা আছে মেবি। হোসেন ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা মিউট করা আছে। হোসেন ভাই, আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা মিউট করা আছে হোসেন ভাই। যাই হোক, হোসেন ভাই, মাইকটাকে আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, মাইকটা আমাদের সাথে কি বেঞ্জিন ভাই, আমরা আপনার কাছে চলে যাই। উনি যেহেতু মাইকটা আনমিউট করতে পারছেন না, ওনার কথা আমরা পরে শুনে নিব। একজন দার্শনিক হিসাবে আপনার অনেক কাজ করা, আপনি প্রাচ্য সংঘ প্রতিষ্ঠা করেছেন, যশোরের ইতিহাস সারা সমস্ত কিছুই আপনার মোটামুটি জ্ঞানের আওতায় আছে, চিন্তার আওতায় আছে। সেজন্য আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি, যেটা আমরা মূলত হোসেন ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। পরে হোসেন ভাই যদি ফিরতে পারেন তাহলে হয়তো আমরা কথা বলে নেব। বেঞ্জিন ভাই। হ্যাঁ, কাকন ভাই, সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বেঞ্জিন ভাই, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে। আচ্ছা আচ্ছা। না, আজকে আসলে আমাদের মূল আকর্ষণ ছিল আমাদের হোসেন ভাই এবং আমিরুল আলম খান। আসলে হোসেন ভাই এবং খান স্যারের লেখা থেকেই কিন্তু মূলত আমরা মোটামুটি জানতে পারি আর কি। তো যাই হোক, হোসেন ভাইয়ের লাইনটা ঠিক হলে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তো আমি মোটা দাগে বলবো, আমি কিন্তু আজকে শুনবো, বিশেষ করে খান স্যারের মুখে শুনবো। তা আমি মোটা দাগে বলি আসলে, আহ, কাকুন ভাই, যশোর জি ভাই। বর্তমানে বাংলাদেশে হয়তো একটু অবহেলিতই আছে নানান জায়গা থেকে। যে পরিমাণ যশোর অবহেলিত, সেই পরিমাণ তার অতীত ঐতিহ্য আছে। তো সেটা কেমন আমি একটু বলি। সেটা হলো যে আজকে যে যশোর, এই যশোর নিয়ে আমরা আসলে বেশি আলোচনা করতে পারবো না। দেখবেন যে আমাদের আজকের যশোর নিয়ে কথা বলতে গেলেই, যেমন স্যার কথা বলতে যেই কিন্তু নড়াইলে চলে গেছে। কিন্তু এই নড়াইল তো আজকে জেলা হয়েছে, কিন্তু এইগুলো আসলে যশোরেরই ইতিহাস। যেমন খুলনায় চলে গেছেন, সাতক্ষীরায় চলে গেছেন, এগুলো যশোরের ইতিহাস। অর্থাৎ আমরা দেখতে পাই যে 1781 সালে ব্রিটিশদের একটি মানচিত্র আছে। সেই মানচিত্রে দেখা যায় যশোরের আয়তন একটা রাজ্যের মতো। এমনকি মালদ্বীপ রাষ্ট্র আজকে তার যে আয়তন, তার থেকেও বেশি ছিল যশোর জেলার আয়তন। তো কেমন, তার ভূগোলটা কেমন ছিল? সেই ভূগোলের মধ্যে এই যশোরের মধ্যে ছিল নদিয়া, যশোরের মধ্যে ছিল 24 পরগনা, যশোরের মধ্যে ছিল আজকের বৃহত্তর খুলনা, বৃহত্তর কুষ্টিয়া, বৃহত্তর আপনার এই যে পাবনার একটা বড় অংশ, বৃহত্তর ফরিদপুর, এসবই কিন্তু যশোরের মধ্যে ছিল। এমনকি যে গোপালগঞ্জও কিন্তু যশোরের একটি গ্রাম ছিল। ফলে এইগুলো কিন্তু যশোরের অতীত ইতিহাস। এরপরে আপনারা জানেন যে 1917 সালে একটা অবিভক্ত যশোরের আরেকটা ইতিহাস আসে, আরেকটা মানচিত্র আসে। তখন যশোর আরো একটু কেটে যায়, ছোট হয়ে যায়। এরপরে 1947 সালে ভারত বিভক্তির সময় যশোরের আর একটা মানচিত্র হয়। তখন যশোরের আরো অনেক অংশ আবার যশোর থেকে আলাদা হয়। যেমন আজকের বনগাঁ টনগাঁ কিন্তু আমাদের যশোরেরই একসময় মহকুমা ছিল, এটা সরে যায়। আমাদের পরবর্তীতে এরশাদ আমলে এসে যশোরের আরেকটা ভাঙন হয়। তখন খুলনা, কুষ্টিয়া, ঝিনেদা, মাগুরা এইগুলো কিন্তু আলাদা হয়ে যায়। সেই কারণে যশোর নিয়ে কথা বলতে গেলে আমরা একটু বিব্রত হই যে আমরা কোন যশোরের কথা বলবো। সেই কারণে আমাদের কখনো কখনো যশোরের আলোচনায় আমাদের কিন্তু বৃহত্তর যশোর চলে আসবে।
এই একটা দিক। আরেকটা হলো যে স্যার যেটা বলছিলেন শিক্ষার ক্ষেত্রে, যে যশোরে দেখবেন যে কলেজের ইতিহাস নবীন, কিন্তু প্রাইমারি স্কুলের ইতিহাস কিন্তু পুরনো। আমি এশিয়াটিক সোসাইটির একটা কাজ করতে গিয়ে দেখেছিলাম যে আমার সাবজেক্টটাই ছিল 1900 সালের আগে যে সমস্ত স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তার ইতিহাস লিখতে, 1900 সালের আগে, এবং যেগুলো এখনো জীবিত আছে। সেই ক্ষেত্রে দেখলাম যে যশোরে পর্যাপ্ত স্কুল আছে যেগুলো 1900 সালের আগের প্রতিষ্ঠান, যা এখনো জীবিত আছে। তাহলে এত সালের আগে যখন যেখানে প্রাইমারি স্কুল আছে সেখানে কলেজ এত দেরিতে হলো কেন? এমনকি আমরা দেখছি যে নড়াইল ভিক্টোরিয়া কলেজও কিন্তু আমাদের যশোর কলেজের থেকে পুরনো। সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে যশোরটা এতটাই কলকাতা কেন্দ্রিক, মানে এতটাই কলকাতা লাগোয়া যে এখনো পর্যন্ত এত বর্ডার পাসপোর্ট হওয়া সত্ত্বেও যশোরের একজন মানুষ কলকাতায় 2 বার যাওয়া আসা করতে পারে, যশোরের একজন মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকায় যাওয়া আসার ক্ষেত্রে। সেই কারণে বুঝতে পারছেন যে যশোরের মানুষ কলকাতা কেন্দ্রিক ছিল, এবং এখানকার যে ভূমি বাংলাদেশের আর সমস্ত ভূমির থেকে আজকের যে ছোট যশোর, এই যশোরের ভূমি দেখবেন একটা বেলে দোআঁশ মাটি, সমতল ভূমি, নদী ভাঙন নেই, সহজলভ্য ফসল, ফলে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল। ফলে স্কুল পাশ করার পরেই তারা চলে যেত কলকাতায়। ফলে কলেজের চাহিদাটা যেভাবে যশোরের প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ আজকের যে ছোট ছোট যশোর ভেঙে যে ছোট ছোট জেলাগুলো হয়েছে, ওই ধরনের সংকট এখানকার মানুষের ছিল না, তারা কিন্তু কলকাতায় চলে যেত। এটা হলো এক। আর সেই ক্ষেত্রে আমাদের স্যারের আবার শিক্ষার ক্ষেত্রে প্রচুর বই আছে, এইগুলো আমরা অনেক জানতে পারবো। আরেকটা জিনিস যে যশোরের এই যে কলকাতা কেন্দ্রিক যাওয়াতে, মানে কলকাতাতে লেখাপড়া করার মধ্য দিয়ে হয়েছে কি, ব্রিটিশের রাজধানী যেহেতু কলকাতা, ফলে যশোরের মানুষের মধ্যে স্কুল পাশ করে যখনই সে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, যশোরের মানুষের মধ্যে একটা সাবস্ট্রাকশন আসে। এই ক্ষেত্রে দেখা যায় যে কালচারালি সাহিত্য এবং কালচারে কিন্তু যশোর অনেক বেশি রিচ হয়ে ওঠে। এবং তারই প্রমাণস্বরূপ আপনারা তো জানেন যে আজকের মাইকেল থেকে শুরু করে ধীরাজ ভট্টাচার্য, মনোজ বসু থেকে নিয়ে যশোরের আমাদের যে স্যার যেটা বলছিলেন যে ফররুক আহমেদ, এমনকি গোলাম মোস্তফা, এই যে এই সমস্ত, এমনকি লালন, এই সমস্ত দিকপাল মানুষগুলো কিন্তু এখানে এবং এস এম সুলতানও তো যশোরে, এস এম সুলতান আর্টের জগৎ, এটা আমাদের শিপুর সাবজেক্ট। শিপু ভাই ভালো বলতে পারবে। শিপু থাকলে তো আমরা এই ক্ষেত্রে কথা বলতে পারি না। তবে আমার ধারণা যে পৃথিবীতে বাংলাদেশের যদি কোনো বড় শিল্পী থাকে, যেটা বাংলাদেশের শিল্পী হিসেবে মাইকেল অ্যাঞ্জেলো বা গোগার পাশে বা আমাদের ভিনসেন্ট ভ্যান গগের পাশে যদি বাংলাদেশের কাউকে দাঁড় করাতে হয়, আমি বলি সেটা এস এম সুলতান, এই যশোরের মানুষ। তার মানে যশোরের ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু খুবই রিচ। আর এই আর কি। তো আমরা, আমার মনে হয় হোসেন ভাই, বেনজির ভাই একটু মাঝখানে আমি কথা বলি, ইন্টারাপ্ট করি আপনার অনুমতি নিয়েই। আপনি যশোরের অতীত বললেন, আমরা যশোর জানি, যশোরের অতীত মানে খুবই সমৃদ্ধ একটা জেলা, বাংলাদেশের হাতে গোনা কয়টা জেলার মধ্যে যদি আমরা ধরি তাহলে যশোর একটা। কিন্তু বর্তমান যে যশোর আমরা দেখি, সেই যশোরের সাথে কিন্তু অতীতের যশোরকে কেন জানি মেলাতে একটু দ্বিধা হয়, চিন্তা হয়। এই ক্ষেত্রটা কেন, এই জায়গাটা কেন, এই গ্যাপটা কেন? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন, আমাদের আলোচনার মধ্যে দিয়ে এটা এসে যাবে। যশোরের এই যে, যেমন আরো একটু বললাম যে পত্রিকা, এই যে আমাদের বাবু আছে, এগুলো বলবে যে দেখবেন যে পত্রিকার ইতিহাসও কিন্তু যশোরে প্রাচীন। অমৃত বাজার পত্রিকা কিন্তু যশোর থেকেই, যশোরের মানুষেরই তৈরি। এবং আপনার যে নীল বিদ্রোহ হয়েছে, নীল বিদ্রোহ যেমন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা, নীল বিদ্রোহকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে পত্রিকা অমৃত বাজার। কিন্তু বর্তমান যশোরের অমৃত বাজার কেন, আপনি যুগান্তরকে বাদ দিচ্ছেন কেন? অধীর বিশ্বাস আমাদের সাথে আছেন, অধীর বিশ্বাস আমাদের সাথে আছেন পশ্চিমবঙ্গ থেকে, উনি বলছেন যে যুগান্তর অমৃত বাজার দুটোই তো যশোর থেকে। জি, এখন আপনি যেটা বললেন যে বর্তমান যশোরের এই অবস্থা কেন, আসলে হয়েছে কি যে এই কথা তো আমি এইভাবে দার্শনিক জায়গা থেকে দেখি যে পৃথিবীর প্রতিটা বস্তুর যেমন একটা ইলাস্টিসিটি আছে, প্রতিটি জৈব ক্ষেত্রেই বলেন আর অজৈব ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রেই কিন্তু এই যে স্থিতিস্থাপকতা যেটা বা ইলাস্টিসিটি বা বিকাশের একটা চূড়ান্ত আছে, এবং তারপরে কিন্তু তার একটা ফল ডাউন হতে থাকে, এবং সেইটা আবার পৌঁছে আবার এমন একটা জায়গায় সে যাবে যে ইতিহাসে আবার তা রিভোল্ট করবে বা আবার তার পূর্বতন অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ওয়েবের মতো সমাজটা চলে। আমার মনে হয় যশোর এখন এমন একটা জায়গা আছে যে এটা একটা ফল ডাউনের দিকে আছে, এবং এখান থেকে সে আবার উদীয়মান। যেমন আমাদের শিল্পী, আমাদের
যে শিপুকে ক্ষেত্রে যদি বলতে পারি, যে আবার কিন্তু যশোর যেমন আর্টের ক্ষেত্রে ও যে জায়গাটায় গেছে, আমরা সাহিত্যের ক্ষেত্রেও আমরা আমার যশোরে এখন অনেককে দেখতে পাচ্ছি, ইতিহাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আবার সে কিন্তু একটা সামনের দিকে বা তার পুরনো ঐতিহ্যের দিকে যাবে। কিন্তু মাঝখানে হয়েছে কি যে মধ্য গগনে সূর্য উঠে যাওয়ার পরে সে তো আবার অনেকের দৃষ্টিগোচর হয়, নানামুখী রাজনৈতিক বা ষড়যন্ত্র বলেন আর দৃষ্টি বলেন, সেইগুলো এর দিকে পড়ে এবং সেইগুলোকে সামগ্রিকভাবে মোকাবেলা করতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি। আর এই আর যোগ্যতার নেতৃত্বেরও আমাদের এখন সংকট আছে। তো এইসব কারণে আমার মনে হয় যে যশোর অনেক পিছিয়ে আছে। এবং একথা ঠিকই, বাংলাদেশের রাজনীতিতে ধরেন বাম রাজনীতিতে প্রবাদ পুরুষ হক সাহেব ছিলেন এই যশোরের, ইনি বেশি পুরানো না, কিন্তু বর্তমানে বাংলাদেশে যশোর কিন্তু কোথাও নেতৃত্ব দিচ্ছে না ওই অর্থে। ধরেন বেনজির ভাই, আপনার কাছে বলে। পরে আসবো, জি রাজনীতির ব্যাপারটা আপনার কাছে জি পরে জি আসবো। আমরা একটু, যেহেতু মাইকেল মধুসূদন দত্তের কথা উঠেছে, জি জি তো জি আমরা খন্দকার খসরু পারভেজের কাছে চলে যাই। খসরু ভাই জি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ ভাই শুনতে আছি। পাচ্ছেন? হ্যাঁ, আমরা জি জি এই শুনতে পাচ্ছি। যশোরের এই যে সমৃদ্ধ সাহিত্যের হ্যাঁ ইতিহাস, শুনছি। সমৃদ্ধ এই ব্যাপারটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম খসরু ভাই। আহ, ধন্যবাদ রিজার্ভ ভাই আমাকে সংযুক্ত করার জন্য। আসলেই মাইকেল মধুসূদন দত্ত আহ, এই পৃথিবীর কাছে বাংলাকে পরিচিত করিয়ে দিয়েছিলেন প্রথমেই এই মধুসূদন। আহ, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের একটি কবিতা আছে যে বাংলার দুয়ার তুমি খুলে দিলে পৃথিবীর দিকে। তো মধুসূদন পৃথিবীর দিকে বাংলার দুয়ার খুলে দিয়েছিলেন। সেই গতানুগতিক যে কাব্য ভাষাকে আহ, বাদ দিয়ে নতুন কাব্য ভাষা নির্মাণ এবং গতানুগতিক মতে পরিহার করে একটা নব বিপ্লব সৃষ্টি করেছিলেন বাংলা সাহিত্যে। সেই মধুসূদন আমাদের গর্ব এবং আমাদের যশোরের সন্তান, আমরা গর্বিত। এবং আমি বিশেষ করে সাগরদারির সন্তান, আমি মধুসূদনের আলোয় আলোকিত। মধুসূদনকে নিয়ে কিছু লেখালেখি করি, মধুসূদনকে নিয়ে আমার কয়েকটি বই বেরিয়েছে। তো আসলে মধুসূদন সাধারণ মানুষের কাছে কিন্তু খুব গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ কিন্তু মধুসূদনের কবিতা খুব বুঝবে এমন না, কিন্তু মধুসূদন হচ্ছে ক্লাসিক কবি এবং আমাদের ভাষার স্থপতি। এবং আধুনিক যে ভাষা, আজকে আমরা আধুনিক কবিতা বলি, যে ভাষার উন্নয়ন বলি, মধুসূদনই কিন্তু প্রথম সৃষ্টি করেছে। আজকে আমরা একটা খসরু কথা ভাই, খালি মধুসূদন দত্ত না, আমাদের যশোরের যারা আছেন, ফররুক আহমেদ, সরোজ দত্ত, গোলাম মোস্তফা, আবুল হোসেন, উনাদেরও কিন্তু বাংলা সাহিত্যে অস্বীকার করার জায়গা নাই এবং তারা বাংলা সাহিত্যে একটা খুব বড় জায়গা জি নিয়ে জি আছে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই। যেমন ফররুক এই আহমেদকে আমরা এই বাংলা যশোর, সাহিত্যে, গোলাম মুস্তফা, জি জি দুজনকে জি আমরা, হ্যাঁ, মুসলিম হুম হুম রেনেসার কবি হুম, যাকে বলা হয় গোলাম মোস্তফা, আমরা তাদের কোনোভাবে অস্বীকার করি না। তাদের সম্পর্কে আমরা জানতে চাচ্ছি একটু, জি জি যেহেতু জি আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা তাদের সম্পর্কেও আপনার কাছ থেকে জি জানতে জি চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু মধুসূদন নয়, এখানে মধুসূদনের ভ্রাতৃস্পুত্রী ছিলেন কৈমান কুমারী বসু, তার জন্ম কিন্তু এখানে। তারপরে আপনারা জানেন যে বাংলা সাহিত্যে এক প্রখ্যাত ঔপন্যাসিক মনোজ বসু, এই মনোজ বসুর জন্ম জি কেশবপুরে। জি আরো জি আরেকজন আহ, প্রখ্যাত অভিনেতা এবং লেখক ধীরাজ ভট্টাচার্য, তার বাড়ি কিন্তু কেশবপুরে। তো আমরা এই যশোর কেশবপুরের কথা যদি বাদ দিয়ে বলি, তাহলে সে ফররুক আহমেদ, গোলাম মোস্তফা। আমি একটি তথ্য পেলাম যে মাঝে, যে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় কবি, তার জন্ম যশোরে। প্রমথ চৌধুরী জন্ম যশোরে, না, আমাদের শ্যামল শ্যামল জি জন্ম গঙ্গোপাধ্যায়ের জি যশোরে। বাড়িও জি কিন্তু নিমাই জি যশোরে। ভট্টাচার্যের, জি 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 স্যার, শ্যামল স্যার, গঙ্গোপাধ্যায় এই নিমাই যুগের। ভট্টাচার্যের জন্ম যশোরে। মুন্সি মেহেরুল্লাহর মতো মনীষীর জন্ম যশোরে। আর আমি যদি কিছুদিন আগের কথা বলি, আমাদের কবি আজিজুল হক, পঞ্চশীল দত্তের শক্তিমান কবি আজিজুল হক স্যার। তারপরে শিক্ষাবিদ মোহাম্মদ শরীফ হোসেন। আমি একটা সময় যখন যেখানে গেছি, সৈয়দ আলিয়া যশোরের কথা হাসান, বললে সৈয়দ আলিয়া হাসান। সবাই বলতেন যে শরীফ স্যার কেমন আছে, আজিজুল হক স্যার কেমন আছেন। তো এই সমস্ত লোকগুলোকে নিয়ে আমরা যথেষ্ট গর্ব করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন ভাই, যে যে কথা বেঞ্জিল ভাইয়ের সঙ্গে আপনি বলছিলেন যে বর্তমান যশোরটা অবহেলিত কেন। আসলে আমরা আমাদের শিকড়কে ভুলে যাই। আজকে আমি যদি বেঞ্জিল ভাই এখানে আছেন, বেঞ্জিল ভাই যশোরের আইকন, আমাদের অনেক আদর্শের মানুষ। যে তিনি প্রাচ্য সংঘ করেছেন, তিনি বইহাট করেছেন এবং অনেক অনেক আহ জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করেন, সেখানে চর্চা হয়। তো এই কবি আজিজুল হক, আমি জানি যশোরের দারা মাহমুদ ভাই রয়েছেন, যশোরের অনেক তরুণ কিন্তু তার কাছ থেকে নিয়েছে, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। যশোর সাহিত্য পরিষদ,
এই কবি আজিজুল হকের সৃষ্টি যশোর সাহিত্য পুরস্কার, কিন্তু সেই আজিজুল হকের নামটা কিন্তু আমরা মুছে ফেলেছি। আজকে কিছুদিন আগে কবি আজিজুল হক স্যারের জন্মদিন গেল, যশোরে একটি অনুষ্ঠানও কিন্তু হয়নি তাকে নিয়ে। তো আমরা শহীদ হোসেনের কথা ভুলে গেছি, আমরা আজিজুল স্যারের কথা ভুলে গেছি। তো আমরা এমনই, আমিরুল আলম খান স্যার আছেন, উনি বলতে পারবেন। উনি দীর্ঘদিন থেকে যশোর ইনস্টিটিউটের সাথে জড়িত ছিলেন, আমি জানি। সেই ইনস্টিটিউট কিন্তু বর্তমানে কিন্তু শিল্প সাহিত্য সম্পর্কে তারা ভূমিকা রাখতে পারছেন না। তো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে, যারা আমাদের পূর্বপুরুষ রয়েছেন, আমাদের যারা খ্যাতিমান রয়েছে, তাদেরকে বিশ্বে তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। আর সুলতান, এসএম সুলতান তো আমাদের বিশ্বের গৌরব। গুলটেন গ্যাস একবার বলেছিলেন যে সুলতান ভাইকে নিয়ে আমি 3টা বই লিখেছি। তো গুলটেন গ্যাস বলেছিলেন যে সুলতানকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না, সুলতানকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না। উনি শিল্পকলা একাডেমিতে এসে সুলতান খসরু ভাই, ছবি না দেখে উনি বলেছিলেন। জি জি খসরু ভাই একটু মাঝখানে, শুধু বাংলাদেশ না, এস এম সুলতানকে বাদ দিয়ে আসলে চিত্রকলাই হয় না। শিপু ভাই হয়তো আমার জি সাথে জি কথাটা ধন্যবাদ। স্বীকার করবেন। হ্যাঁ, জি অবশ্যই তো অবশ্যই, 100 বার। তো খসরু ভাই, আমরা একটু কারো ফোনটা ইকো হচ্ছে, কারো ফোনটা অফ করে রাখতে হবে, কারো ফোন থেকে ইকো হচ্ছে, যার ফলে জি অনুষ্ঠানের জি সৌন্দর্য হানি ঘটছে। ফোনটাকে অফ করে রাখতে হবে। জি 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 জি। খসরু ভাই, আমরা একটু কাগজের দিকে যাই, অর্থাৎ গণমাধ্যমের দিকে যাই। দাদা মাহমুদ আছেন আমাদের সাথে। দাদা ভাই আছেন তো? দাদা ভাই, আপনার মিউট করা আছে, আপনি একটু মিউটটা ই করে নেন, আপনার মাইক মিউট করা আছে। জি দাদা ভাই, শুনতে পাচ্ছেন? দাদা ভাই আপনার মাইকটা, হ্যাঁ এই তো। এখন মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ, কে বলবেন কথা এখন? আচ্ছা, আমার যে পরিচয়টা হ্যাঁ বলেন বলেন দেখি। এখানে দেয়া হচ্ছে, হোসেন ভাই মনে হয় কথা বলছেন। জি দাদা ভাই, আপনি বলুন। হোসেন, আমার প্রফেশনাল পরিচয়টা খুব বড় পরিচয় নয়। আমি তো মূলত কবিতা লিখি, সাহিত্য চর্চা করি। হ্যাঁ, আপনি ওই পরিচয়টাই সাহিত্য বড়। সম্পাদকও যাই হোক, ছিলেন, সেটাও আমরা আসছি। কিন্তু এবং এখন একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটু ভোরের ডাকের এখন একটা পত্রিকার, জাতীয় পত্রিকার সম্পাদনায় আছেন, নির্বাহী সম্পাদক বা উপদেষ্টা সম্পাদক, যে কোনো একটা পদে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলছি যে যুগান্তর এবং অমৃতবাজারের মতো পত্রিকা যশোর থেকে বেরিয়েছে। যশোরের একটা সমৃদ্ধ ইতিহাস আছে গণমাধ্যমের ক্ষেত্রে। আমরা প্রেস ক্লাবের সেক্রেটারি বোধহয় আছেন এখানে, সম্পাদক, ওনার কাছে আসবো পরে। এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাচ্ছি যে গণমাধ্যমের যে অবস্থা, আগের অবস্থা এবং এখনের অবস্থার মধ্যে তুলনামূলক জায়গাটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দাদা ভাই। যে এইখানে দ্বারা আমি আমি একটু এই ক্ষেত্রে আমার একটু গ্যাপ আছে। দ্বারা আমি একটু আমার কথা থেকে বলি যদি অনুমতি পাই। সেটা হচ্ছে যে যুগান্তর সম্পর্কে যে কথাটি হ্যাঁ, বলা হলো সেটা কিন্তু সঠিক নয়। অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর একটি পত্রিকা হচ্ছে যুগান্তর। অমৃতবাজার পত্রিকাটা কিন্তু ইংরেজি পত্রিকা, এবং এটি ইংরেজি পত্রিকা, এবং পরবর্তীকালে একটি যুগান্তর তার একটি বাংলা দৈনিক হিসেবে বেরোচ্ছে কলকাতা থেকে। যশোরের সঙ্গে তার সংশ্লিষ্টতা হচ্ছে যে এই পত্রিকার যিনি মালিক এবং সম্পাদক শিশির ঘোষ, তিনি যশোরের মানুষ ছিলেন, অমৃতবাজার মাগুরার মালিক ছিলেন। যশোর থেকে প্রথম যে পত্রিকাটা বেরোতো, মানে 1861-62 সালে যেটা বেরিয়েছে, সেটি কিন্তু অমৃত প্রবাহ। সেটি আচ্ছা আচ্ছা। শিশির ঘোষ সম্পাদনা করেননি, সেটা সম্পাদনা করেছিলেন তার বড় ভাই। শিশির, মানে যশোর থেকে শিশির ঘোষের সম্পাদনায় কিন্তু অমৃত প্রবাহ প্রকাশিত হয়নি। অমৃতবাজার যখন, অমৃত প্রবাহ থেকে যখন অমৃত বাজার হয়েছে তখন, এবং ওই সময়ে অর্থাৎ অমৃত বাজার প্রকাশের আগে শিশির ঘোষ এবং তার বড় ভাই যে কাজটি করতেন সেটি হলো যে তখনকার নীল বিদ্রোহ সম্পর্কে, বিশেষ করে জমিদারদের অত্যাচার সম্পর্কে, নীল করদের অত্যাচার সম্পর্কে হিন্দু প্যাট্রিয়টে তারা রিপোর্ট করতেন, এবং সেভাবে এখানে নীল বিদ্রোহ সংগঠনে তাদের একটি বড় ভূমিকা ছিল।
কিন্তু আমরা যদি যে অমৃত বাজার পত্রিকা যশোর থেকে বেরোতো, এটা কিন্তু সঠিক তথ্য হয় না। যুগান্তরের তো প্রশ্নই ওঠে না, কারণ যুগান্তর ওই দিক থেকে অনেক পরের একটি পত্রিকা। অমৃতবাজারের যে জায়গাটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অমৃতবাজার সাপ্তাহিক বেরোতো। অমৃতবাজার বাংলায় বেরোনো শুরু হয়েছিল কলকাতা থেকে, কিন্তু ভার্নাকুলার অ্যাক্টে যে আটকা পড়ার ফলে এটি আগে থেকে উনি জানতে পেরে পরবর্তী বৃহস্পতিবারে যখন এটা প্রকাশ করার দিন ছিল, উনি তাকে বাইলিঙ্গুয়াল করে ফেললেন। অর্থাৎ অমৃতবাজারের লেখার জন্য ধারের জন্য ইংরেজরা যখন খুব অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত হয়ে পড়ে, স্যার তখন তারা আপনার কাছে আমরা বাংলায়, আবার পরে আসছি, আমি আমরা আমি একটু 1 মিনিট শেষ করে দিচ্ছি, 1 মিনিট শেষ করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক তো আছে সেই স্যার। জন্য অমৃতবাজারটার সাথে আমাদের সম্পর্কটি একটু খুব সুনির্দিষ্ট করে বলা দরকার। অমৃতবাজার বাংলায় শুরু হয়েছে কলকাতা থেকে সাপ্তাহিক, পরে অর্ধ সাপ্তাহিক হয়েছে, কিন্তু ডিক্লারেশনের ঝঞ্ঝাটের জন্য সেটা প্রথমে বাইলিঙ্গুয়াল এবং পরবর্তীকালে ইংরেজিতে চলে গেছে, পরে যখন দৈনিক হয়েছে আরো পরে 1890 সালের দিকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমিরুল আলম খান। আমরা সমৃদ্ধ হলাম আপনার কাছ থেকে। যেটা ভুল ছিল যে অমৃত বাজার না প্রথম, অমৃত প্রবাহ প্রথম বেরোয়েছে। আমরা চলে আসি প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবিরের কাছে। ওনার কাছ থেকে জানতে চাই যেন যশোরের পূর্বেকার অবস্থা, গণমাধ্যমের বর্তমান অবস্থার কথা। আহসান কবির। আহসান কবির, আপনার মাইকটা মিউট করা আছে, আপনি আনমিউট করে নিন। আহসান কবির, আপনার মাইকটা মিউট করা আছে। আহসান কবির, আপনার মাইকটা মিউট। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা পাবো। আবার আনমিউট করতে হবে। আহসান কবির, হ্যাঁ আবার মিউট হয়ে গেছে আহসান কবির, আর আপনি আনমিউট করে নিন আবার। আহসান কবিরের জায়গাটা দেখা যাচ্ছে না, তাকে সরিয়ে অন্য জায়গায় দিলে তাকে দেখতে পাবো। অংশ মানে এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, বলো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এইখানে যারা আছেন তাদের সামনে আমার কথা বলা তো খুব মুশকিল। স্যার আছেন এখানে। স্যার একটা বিষয় বলছিলেন একটু আগে যে অমৃত বাজারকে যদি আমরা যশোরের সর্বপ্রথম মানে প্রধান পত্রিকা হিসেবে ধরি, তাহলে সেটা ঠিক হয় না। আমার মনে হয় যে আমি স্যারের সাথে একমত পোষণ করব যে অমৃত বাজার তো আসলে কলকাতা কেন্দ্রিক পত্রিকা। তবে শিশির ঘোষ, যিনি এই পত্রিকাটির মূল দায়িত্বে ছিলেন, সম্পাদনা করতেন, তিনি যশোরের মানুষ, আমার জীবনগাছার মানুষ। সেই হিসেবে আমরা মনে করি যে এটি যশোরের পত্রিকা, বলা হয়ে থাকে ওইভাবে। স্যার যেটা বলছিলেন যে অমৃত বাজার না, অমৃত প্রবাহ, আমার মনে হয় যে অমৃত প্রবাহিনী সম্ভবত নামটা ছিল, তার মায়ের নামের অনুসরণে অমৃত প্রবাহিনী মনে হয়েছিল। তো যাই হোক, সেই সময় যে পরিস্থিতি ছিল সেটি স্যার বর্ণনা করেছেন। এখন এই মুহূর্তে আমি যদি যশোরের কথা বলি, তাহলে যশোরে এখন অনেক পত্রিকা, অনেক পত্রিকা। তার মধ্যে আপনারা দেখবেন যে যশোরের দৈনিক পত্রিকাই আছে 10টা, যেগুলো প্রতিদিন সকালে বের হয়। বাংলাদেশের সম্ভবত খুব কম জেলা আছে যেখানে দিনে 10টা করে পত্রিকা, দৈনিক পত্রিকা বের হয়, এবং সেগুলো সার্কুলেশন খুব কম না। এটি হচ্ছে যে এক ধরনের আমাদের আশান্বিত করার মতো একটি খবর যে একটি জেলা শহর থেকে এতগুলো পত্রিকা বের হয়। কিন্তু এই পত্রিকাগুলো আসলে পত্রিকা হচ্ছে কিনা, এখানে মানুষ। কবির ভাই, আপনার মাঝখানে আমি একটু কথা বলি। এই যে 10টা পত্রিকা বেরোয়, অনেক পত্রিকা বেরোয়, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই দুইটার মাঝখানের যে পার্থক্যটা, এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন? আচ্ছা, এইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে 10টা পত্রিকা আমাদের প্রত্যেকদিন সকালে আমরা এই শহরের মানুষ হিসেবে আমাদের সামনে এসে হাজির হচ্ছে। কিন্তু আসলে পত্রিকাগুলো পত্রিকা হচ্ছে কিনা এ নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। আগে আমরা যখন খবরের কাগজে এসছি, যখন রিডার ছিলাম এবং যখন লেখালেখি শুরু করেছি, তখন আমরা দেখেছি যে এখানে গোলাম মাজেদ পত্রিকা বের করেন, এখানে নুরুল আলম পত্রিকা বের করেন। এই জাতীয় মানুষেরা পত্রিকা বের করতে, যাদের সমাজের প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা ছিল অনেক বেশি, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। যে এখন আমরা যারা খবরের কাগজ বের করছি অথবা খবরের কাগজের নেতৃত্ব দিচ্ছি,
আমাদের সেই দায়বদ্ধতার জায়গাটা আমার মনে হয় আমরা হারিয়েছি। এবং এটি শুধুমাত্র যে যশোরের সংকট আমি সেভাবে বলবো না, এটি আমার মনে হয় যে বাংলাদেশেরই একটি সংকট। যে আমি খবরের কাগজটা কোন উদ্দেশ্যে বের করছি? আমি কি শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে বের করছি, অথবা আমি কি আমার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটিকে ব্যবহার করার জন্য আমি অন্য কোনো উদ্দেশ্য আমার আছে কিনা? আহসান কবির ভাই, এই জায়গায় আবার আমি আপনাকে আরেকটু বাধা দেই। এই জায়গায় যেহেতু উদ্দেশ্যের কথা বললেন, আপনাদের বেনাপোল সীমান্ত বন্দর, যেটা মানে বাংলাদেশের একটা বিশেষ জায়গা, আমরা জানি যে চোরাচালান থেকে শুরু করে সবকিছু। তো এই যে অসংখ্য পত্রিকা বা অসংখ্য সংবাদকর্মী, এর সাথে বেনাপোলের সংযোগটা কি? এটা অনেক জায়গাতেই কথা ওঠে, এই ব্যাপারটা যদি আপনি বলতেন। আচ্ছা, প্রশ্নটা যদিও আমার কাছে খুব ক্লিয়ার না, তারপরেও আমি বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে বেনাপোলকে অনেকভাবে বর্ণনা করা যেতে পারে। আমি কিন্তু খুব ইতিবাচক ভাবে বর্ণনা করব। ইতিবাচক ভাবে বর্ণনা করবো এভাবে যে বাংলাদেশের প্রধান স্থলবন্দর হচ্ছে বেনাপোল, বাংলাদেশের প্রধান। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। এবং রাজস্ব আয়ের দিক থেকে যদি দেখেন তাহলে বলা যাবে যে চট্টগ্রাম বন্দরের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয় হয় বেনাপোল বন্দর থেকে। ফলে সেখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড রয়ে গেছে। এবং মনে করা হয় যে আমাদের এই বেনাপোল বন্দর এবং অপরের পেট্রাপোল বন্দর এটি শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বড় আর্থিক লেনদেনের জায়গা, স্থলবন্দর কেন্দ্রিক যে লেনদেন এবং পণ্য আনা নেওয়ার যে স্পট, সেটি বেনাপোল এবং পেট্রাপোল এই আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বড়। ফলে সেখানে বড় ধরনের আর্থিক লেনদেন হয়, সেখানে বড় ধরনের ব্যবসা বাণিজ্য হয়, সেখানে বড় ধরনের কার্যক্রম হয়। ফলে যখন এত বড় ধরনের কার্যক্রম, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেখানে কিছু এদিক সেদিক হয়তো থাকতেই পারে। আমি ঠিক ভাষাটা বলতে পারছি না, তবে মনে হয় যে আপনি ধরে নিচ্ছেন যে ওখানকার সাংবাদিকরা কিছু নেগেটিভ কার্যক্রমের সাথে সংযুক্ত হয়েছে বা হচ্ছে, এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে থাকতে পারে। সেটি শুধু বেনাপোল বন্দর নয়, আমার মনে হয় যে সারা বাংলাদেশে যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি, সেখানে এই ধরনের প্রবণতা থাকাটা খুব স্বাভাবিক। তবে আমরা এটা প্রত্যাশা করি যে বেনাপোল বন্দরটা শুধু যশোরের জন্য না, সারা বাংলাদেশের জন্যই অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে যে মানে এত পরিমাণ হিউজ ব্যবসা হয় বা অর্থনৈতিক লেনদেন হয়, কর্মকাণ্ড হয়, সেখান থেকে একটা বিজ্ঞাপনের জায়গা বা একটা মানে আর্থিক উৎস বের হয়ে আসে কিনা, যে একটা পত্রিকা চালানোর জন্য, যেটা বৈধভাবে। এটা এত পত্রিকা বের হওয়ার পিছনে এই বন্দরটার অর্থনৈতিক প্রভাবটাও অনেকটা কাজ করছে কিনা, সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম আর কি। আমার মনে হয় না ব্যাপারটা ওরকম না। আমাদের এখানে খবরের কাগজের মালিক যারা আছেন, খবরের কাগজের মালিকদের মধ্যে মাত্র 2 জন মালিক বেনাপোল কেন্দ্রিক কিছু কার্যক্রমের সাথে যুক্ত। এক নম্বর হচ্ছে দৈনিক স্পন্দন বলে একটি পত্রিকা আছে, সেই পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদক মালিকানা সত্ত্ব সেটা হচ্ছে যশোর 1 আসনের সংসদ সদস্য আপিল উদ্দিনের। তিনি সরাসরি বেনাপোল বন্দর ব্যবহারকারী নন, তিনি ওই অঞ্চলের সংসদ সদস্য। আরেকটি পত্রিকা যশোরে সম্প্রতি বেরিয়েছে, বয়স 3 বছর, সেটির মালিকানায় আছেন বেনাপোল পৌরসভার মেয়র লিটন সাহেব। এই পত্রিকাটির মালিক পক্ষ বেনাপোলে ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত। এর বাইরে যে 8টি দৈনিক পত্রিকা এখান থেকে বেরোচ্ছে, তাদের কিন্তু ওই অর্থে বেনাপোল সংযোগ নাই। ফলে বেনাপোলের আপনি যদি এটা মিন করেন যে বেনাপোলের পুঁজি অথবা বেনাপোলের কালো পুঁজি এখানে পত্রিকাতে বিনিয়োগ হচ্ছে, ব্যাপারটা কিন্তু আমি ওইভাবে দেখবো না। আমি দেখবো যে বেনাপোলে আমার, আপনার বা XYZ যে কারো ব্যবসা থাকতেই পারে এবং সেই ব্যবসার অর্থ খবরের কাগজ বা অন্য যে কোনো ব্যবসায়ী মূলধন হিসেবে আসতেই পারে, কিন্তু তার অর্থ এই না যে ওখানকার কোনো 2 নম্বরী টাকা বা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে পত্রিকা করেছে, আমি সেটা বলবো না। তবে মোটা দাগে আমি বলবো যে খবরের কাগজগুলোর সম্পাদকরা এবং সম্পাদক হিসেবে যে প্রতিষ্ঠান গড়ে ওঠার দরকার ছিল, সম্পাদকীয় সেই প্রতিষ্ঠানটা যশোরে আসলে গড়ে ওঠেনি, যেটা কিছুটা বিরাজমান ছিল এবং কিছুটা গড়ে উঠেছিল আমার মনে হয় যে গোলাম মাজেদের সময়ে, নুরুল আলমদের সময়ে।
এর পরে সেটা ক্রমশ পিছিয়ে গেছে এবং নন প্রফেশনাল যারা খবরের কাগজের সাথে যারা সংযুক্ত না, শুধুমাত্র পুঁজির মালিক সেই হিসেবে তারা খবরের কাগজ বের করছে। ফলে সম্পাদকীয় প্রতিষ্ঠান কিন্তু শক্তিশালী হয়নি, বরং দুর্বল হয়েছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আহসান কবির ভাই, ধন্যবাদ আপনাকে সার্বিক ব্যাপারটা জানিয়ে দেওয়ার জন্য। আমরা চলে আসছি দারা ভাইয়ের কাছে আবার। দারা ভাইয়ের আপনার 12টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, হ্যাঁ, এবং মূলত আপনি লেখক হিসাবে নিজের পরিচিতিটা বেশি দিতে চাচ্ছেন, এবং পরিচিতিটাও তাই। আপনি সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেছেন ভোরের কাগজের মতো পত্রিকায়। সেক্ষেত্রে আপনার বিবেচনায় যশোরের যে বর্তমান সাহিত্যের যে চর্চা, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন, এবং আপনার সাহিত্য চর্চা সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি অংশ মালিককে একটু ধন্যবাদ প্রথমে জানাতে চাই, এর প্রধান কর্ণধার কাকুন রেজা, তাকেও এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমি এই যশোর শুনে এখানে অংশগ্রহণ করেছিলাম। আমি অনেক সমৃদ্ধ হচ্ছে, এখানে অনেক আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে। অনেক কিছু আমার জানা ছিল না। আমিরুল আলম খান ভাই বা আমাদের বেনজিন খান, খসরু পারভেজ যে কথাগুলো বললেন, অনেক কিছু জানলাম, ভালো হয়েছে। আমাকে বেনজিন খান এ ব্যাপারে সংশ্লিষ্ট করেছে এবং তার সঙ্গে আমার যে সমস্ত কথা হয়েছিল সেটা মূলত সাহিত্যর ব্যাপারে কিছু কথা টথা বলার জন্য আমাকে, আমি সেভাবে প্রস্তুত নিয়েছিলাম। মাঝখানে পত্রিকা ঢুকে যাওয়াতে এখন প্রফেশনাল লাইফ আছে এক জায়গায়। আপনি যদি বলেন যে যশোরে, আমি গত 25 বছর ধরে যশোরে নেই, ঢাকায় বসবাস করি। যশোরে যাই, বছরে এক আধবার যাই, তাও ধরেন গত 2 বছর আমার যাওয়া হয়নি। এখন 10টা যে পত্রিকা বের হয়, সেই 10টা পত্রিকার নাম যদি আমাকে বলতে বলা হয়, আমি বলতে পারবো না, এবং আমার এ সম্পর্কে ধারণা খুবই কম, খুবই তো আমি যেটুকু আবার সাহিত্য নিয়েও যেসব চিন্তা ভাবনা করেছিলাম, এখানে কিন্তু সে কথাগুলো নানান ভাবে চলে আসছে। আমিরুল ভাই বা বেনজিন খান এবং খসরু পারভেজের কথার ভেতর তাদের নাম টাম চলে আসছে। সুতরাং আমি এখন খানিকটা বলা যায় যে কিছুটা কনফিউজড, কোন বিষয়ে কথা বলবো, কি কথা বলবো, কেন বলবো, এটাই আমার মাথার মধ্যে আসছে না। আমি একটু বলি, সেটা হলো আমাদের একজন অগ্রজ কবি মোহাম্মদ নুরুল হুদা, ওনার নাম আপনারা নিশ্চয় সবাই শুনেছেন। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, 30-40 বছরের সম্পর্ক। উনি আমাকে একটা কথা বলেছিলেন একদিন। উনি বলছেন যে দাঁড়া, তোমরা সৌভাগ্যবান। আমি বলছি, কেন ভাই? তোমরা, আমি, উনি বলছেন যে আমি মাতৃভাষা 2বার শিখেছি। ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারে, জন্ম কক্সবাজারে। আমি প্রথমে একটা মাতৃভাষা শিখেছি, পরে আর একটা মাতৃভাষা শিখেছি, যেটা সারা বাংলাদেশে চলে, যে ভাষায় আমি লেখালেখি করি বা আমি পরবর্তীকালে লেখাপড়া যা যা করেছি। পরবর্তীতে আর একটা মাতৃভাষা আমাকে শিখতে হয়েছে। কিন্তু তোমরা যারা যশোরের মানুষ, তারা একটা যে মাতৃভাষা শিখো, সেই ভাষাটাই কিন্তু মোটামুটি ভাবে বাংলাদেশের মান ভাষা, এটা বলা যায়। এটা তো এই দিক দিয়ে তোমরা সৌভাগ্যবান। তো আমি যশোরে জন্মগ্রহণকারী হিসেবে এই জিনিসটা আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ভাষাগত দিক দিয়ে আমরা একটু সুবিধাভোগী জায়গায় আছি। নদিয়া, শান্তিপুর আমাদের কাছাকাছি। সবচেয়ে ভালো বাংলা ভাষা যেখানে, যশোর একসময়, নদিয়া তো একসময় যশোরের মধ্যেই ছিল, সেই হিসেবে যশোরের হিসেবে আমি সৌভাগ্যবান। আর ভূপ্রকৃতি বা কোনো একটা বিষয়ে যশোর শিল্প সাহিত্য এতে সবসময় অগ্রগামী। ইতিহাসে বলেন, ঐতিহ্যে বলেন, যেদিক দিয়ে বলেন, সব দিক দিয়ে যশোরের শিল্প সাহিত্য অগ্রগামী। অনেক বড় বড় লোক, অনেক কথা তো এখানে অনেকের নাম আসছে, অনেকের আসছে, সেগুলো আমি আর কিছু বলতে চাই না। নতুন 2-1টা সংযোজন শুধু করে আমি আমার আপাতত চলে যাব। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্ম তো কলকাতায়, জোড়াসাঁকোয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ পুরুষোত্তম ঠাকুর
উনি গিয়েছিলেন কুষ্টিয়া থেকে কলকাতায়, এবং জোড়াসাঁকোর পাড়ে ওখানে যে উনি আস্তানা গেড়েছিলেন। ঠাকুর পরিবারের ইতিহাসে কিন্তু আছে যে পুরুষোত্তম ঠাকুর যশোর থেকে কলকাতায় গিয়েছিলেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর যে বিয়ে করেছেন খুলনায়, ওই ঠাকুর পরিবারের দলিল দস্তাবেজে আছে যে উনি যশোর থেকে মেয়ে নিয়ে এসে বিয়ে করেছেন। এসবই যশোর ছিল। এবং আর একটা বড় মানে উপমহাদেশের সবচেয়ে বড় গীতিকবি যে লালন ফকির, নামটা আসেনি, তার জন্ম ঝিনেদায়, তিনিও যশোরের মানুষ। এইসব আলোচনার মধ্যে দিয়ে এই দুইটা বিষয় চলে বাদ হয়ে গেছিল। আর একটা বিষয় আছে, আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি অরুণ মিত্র, ওনার বাড়ি যশোরে, জন্ম যশোরে, যশোরের বারান্দিপাড়ায়। এই অরুণ মিত্রের ব্যাপারে কলকাতা থেকে আমাদের এক বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন যে ওনার বাসা সম্পর্কে এবং ওনার বাড়ির যদি ছবি টবি পাই। আমি বারান্দিপাড়ায় ব্যাপকভাবে খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারিনি। পরে তারাপদ স্যারের কাছে গিয়েছি, সম্মিলন স্কুলের টিচার, উনিও বলতে পারেননি অরুণ মিত্র যশোরে জন্ম এবং কোথায় জন্ম। তবে উনি আমাকে একটা সূত্র দেখায় ধরিয়ে দিয়েছিলেন যে বাজারের মধ্যে একটা শতবর্ষী মানুষ আছেন যিনি হাঁটাহাঁটি করেন আমাদের মূল বাজারে। ভদ্রলোকের নাম আমার মনে নাই, হিন্দু ভদ্রলোক, ভারী চশমা পরে সারাক্ষণ হাঁটতেন বাজারের ভিতরে। তো উনার কাছে গেলে উনি আমাকে ওই বাড়িটা চিনাই দিয়েছিলেন যে অরুণ মিত্র বাড়ি এখানে। ওরা 47 সালে এখান থেকে, 46 সালে এখান থেকে বনগাঁয় চলে যায়। তারপরে তো উনার তো কলকাতায় সবকিছুই, অনেক বড় একজন কবি যশোরের। এই বিষয়গুলো এখানকার আলোচনা থেকে বাদ পড়ে গিয়েছিল, এগুলো আমি একটু যুক্ত করে আমি আপাতত শেষ করছি। আমি আপনাদের সঙ্গে আছি, আরো আলোচনা শুনবো, হোসেন ভাইয়ের আলোচনা শুনবো, সবার শিপুর আলোচনা শুনবো, আবার প্রয়োজন হলে আপনাদের সঙ্গে যুক্ত হবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা ভাই। এখন আমরা আছি মনিরুজ্জামান শিপু, শিল্পী এবং শিক্ষক এখন, যিনি অ্যানিমেশন শেখাচ্ছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে। তো উনার কাছ থেকে কিছুটা জেনে নেব, আর উনার কাছ থেকে জানতে চাবো এস এম সুলতান থেকে শুরু করে যশোরের শিল্পধারায় যারা যুক্ত আছেন তাদের সম্পর্কে এবং সে ধারার ইতিহাস সম্পর্কে। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের সাথে কে কে আছেন। অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, অনেক কমেন্টস করছেন, তারা আছেন, তাদের নামগুলো আমি একটু পড়ে নেই। আমাদের সাথে আছেন ভজন দত্ত, আছেন শেলি জামান খান, অধীর বিশ্বাস আছেন পশ্চিমবঙ্গ থেকে বিখ্যাত মানুষ, আছেন আলিফ আশরাফ, আছেন ফারুহা রোয়ার্দি, আছেন শাহনাজ ইয়াসমিন, মনিরা মনি আছেন আমাদের সাথে। হ্যাঁ, অধীর বিশ্বাস বিখ্যাত মানুষ আছেন, আমি পড়েছি ওনার নাম। আছেন মৌ মধু বান্টি, আছেন মাহবুবুল আলম, আছেন খবির উদ্দিন সুইট, আছেন টিপু সুলতান। অধীর বিশ্বাস অনেকগুলো কথা বলেছেন, গৌর কিশোর ঘোষের কথা বলেছেন, যার কথা আলোচনায় আসেনি। তো শিপু ভাই, আপনার কাছে আসছি যশোরের চিত্রকলা সম্পর্কে জানতে এবং আপনার সম্পর্কে একটু জানতে। ধন্যবাদ কাকন ভাই। আজকে খুব ভালো লাগছে যে আমাদের যশোরের আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছেন এবং আমি তাদের সাথে একসাথে বসে সবার কথা শুনতে পাচ্ছি। আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাব, সেখানে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াই। আজকে যশোর নিয়ে আমাদের কথা হচ্ছে এবং সেখানে যদি আমরা যশোরের চিত্রকলার জায়গাতে কথা বলি, অনেক কিছুই বলার থাকে। আমার জানার মধ্যে যেটুকু সেটুকু আমি এখানে তুলে ধরতে চাই। যেমন এস এম সুলতান কাকুর কথা এখানে সবাই বলেছেন। তো
কাকু কাকু বলছি, কারণ কাকু ছোটবেলায় কাকু বলতাম বলে অভ্যাস হয়ে গেছে। তো আহ, সুলতান বাংলাদেশের এমন একজন চিত্রশিল্পী, তাকে যদি এভাবে বলা যায় যে জয়নুল আবেদিন বাংলাদেশে চারুকলা প্রতিষ্ঠান করেছেন, এবং তার কারণে বাংলাদেশের চিত্রকলার একটা মানে একটা বড় রকমের একটা ঘটনা ঘটেছে, যার পিছনে জয়নুল আবেদিন ছিলেন। তো আমি এভাবে দেখি বিষয়টাকে, যে জয়নুল আবেদিন যদি একটি মানুষের শরীর দিয়ে থাকেন, সুলতান দিয়েছেন সেখানে মন। আপনি বাংলাদেশের চিত্রশিল্পীদের সাথে যদি ভাব বিনিময় করেন, তখন আপনি দেখতে পাবেন যে মানে সুলতান যে চিত্রকলা যে দর্শনের জায়গাটা, সেটিকে মানে উন্নত করে দিয়েছেন আমাদের সুলতান। তো তিনি আমাদের যশোরের, সেটা আমাদের গর্ব। আর একজন মানুষের কথা আমি এখানে তুলে ধরতে চাই, শিল্পী মুস্তফা মনোয়ার। উনি ঝিনেদা শহরে তার জন্ম, কবি গোলাম মোস্তফার ছেলে। তো ঝিনেদাতে এই 84 সালে মানে আলাদা হলো। শিল্পী মুস্তফা মনোয়ার আমাদের এখনকার সময়ে যারা আমাদের জীবিত চিত্রকলার গুরু, তাদেরও গুরু হচ্ছে মুস্তফা মনোয়ার। এবং মুস্তফা মনোয়ার শুধু চিত্রকলা নয়, তার ব্যাপ্তি কিন্তু আরো অনেক বেশি। আমাদের বাংলাদেশ টেলিভিশন, এই টেলিভিশনের উন্নয়নের সম্পূর্ণ মানে সবচেয়ে বেশি যাকে আমরা মানে মূল্যায়ন করতে হবে, যাকে, তিনি হচ্ছেন মুস্তফা মনোয়ার। এই মুস্তফা মনোয়ার আমাদের শহীদ মিনারে যে সূর্যটা আমরা দেখি, শহীদ মিনারের পিছনে সূর্য, যে সূর্য ছাড়া শহীদ মিনারকে আমরা কল্পনা করতে পারি না, এই সূর্যকে দিয়েছিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। তো আরেকটি বিষয় আমি এখানে তুলে ধরতে চাই, সুলতান কাকুর কথা বললাম, মুস্তফা মনোয়ার স্যারের কথা বললাম। আরেকটি বিষয়, বাংলাদেশে আজকে পহেলা বৈশাখ বাংলাদেশের একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে, যেটি 90-এর দশক পর্যন্ত যেটি এই অবস্থায় ছিল না। এবং এই বৈশাখকে জাতীয় উৎসবে নিয়ে আসার ভূমিকায় রেখেছিল আসলে যশোর। যশোরের প্রথম এটা শুরু করেন মাহফুজ জামাল শামীম, তার সাথে হিরণময় চন্দ্র এবং আরো অনেক শিল্পীরা ছিলেন, আমাদের প্রতিটি শিল্প গোষ্ঠী এবং যশোরের সবাই মিলে একসাথে এই যশোরের পয়লা বৈশাখকে একটা প্রধান উৎসবে পরিণত করেন, এবং সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়। সেটি ঢাকায় আসে, বরিশালে যায়, দিনাজপুর, এভাবে একটির পর একটি শহর ছড়াতে 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 আজ আমাদের এমন একটা উৎসবে পরিণত হয়েছে যে সব ধর্মের মানুষ একসাথে পালন করতে পারে, যেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, প্রত্যেকের একক একটা সমবেত জাতীয় উৎসব। সেটার পিছনেও ভূমিকা রেখেছিল এই যশোরের শিল্পীরাই। তো এই পর্যন্তই আমি বলছি, এরপরে আপনারা আরো যুক্ত করবেন, তারপরে আবার। বেনজিন ভাই, ফিরছি আপনার কাছে। ওই যে হোসেন ভাই এসছেন। হোসেন ভাই, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হোসেন ভাই, হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন? বেনজিন ভাই, আপনার কাছে ফিরে যশোরের রাজনৈতিক ইতিহাসটা একটু জানতে চাচ্ছিলাম। আপনাদের বাম রাজনীতি, সমৃদ্ধ ইতিহাস সহ ডানপন্থী রাজনীতি, সব রাজনীতির একটা সমৃদ্ধ ইতিহাস যশোরের আছে। হ্যাঁ, তো সেই ইতিহাসটা একটু জানতে চাচ্ছিলাম, যে রাজনৈতিক যে ভাঙা করা, পট পরিবর্তন, এই যে ধারাটা, এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম বেনজিন খানের কাছে। বেনজিন খান, আসলে এই বিষয়টাও খুব ভালো বলতে পারতেন হোসেন ভাই এবং আমিরুল আলম খান স্যার। তো আমি স্যারদের সামনে আমার কিন্তু একটু ভুল হবে, আশা করি যে এগুলো ভুল হবে স্যার ধরিয়ে দেবেন। আর এই আর কি। তো রাজনীতির ইতিহাসটা যশোরে ধরেন, আমি বুর্জোয়া ধারা বা বাম ধারা, আমি প্রথমে বাম ধারাটার কথা বলি। বাম ধারার রাজনীতি যশোরে খুব প্রাচীন। ধরুন আমি বলি
যখন আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দল গড়ে ওঠেনি, যেমন ধরেন আজকে আওয়ামী লীগ, বিএনপি এইসব যখন গড়ে ওঠেনি, তারও আগে যখন মুসলিম লীগও গড়ে ওঠেনি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সেই প্রাচীন কালেও এই যশোরে কিন্তু মানুষ যে রাজনৈতিক ভূমিকা পালন করেছে, আজকের ভাষায় সেটাকে আমরা বাম রাজনীতি বলি। যেমন ধরুন ব্রিটিশরা যে অত্যাচার ভারতবর্ষের মানুষের সাথে করত, বিশেষ করে আমাদের কৃষকের সাথে করেছে, এবং বিশেষ করে নীল চাষের ক্ষেত্রে যে অত্যাচারগুলো করেছে, তার বিরুদ্ধে যে বিদ্রোহ, মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলা, এটা কিন্তু যশোর থেকে হয়েছিল। এবং যশোরের আজকে চৌগাছার মধ্যে পড়ে, সেখান থেকেই মূলত এই আন্দোলনটা শুরু হয়। দুই ভাই দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, তারা এটা শুরু করে। তো এটা আমি বলবো যে এটাই প্রথম বাম রাজনীতির বলা যায় যে সূচনা, অর্থাৎ এক্সিস্টিং সরকারকে বিরোধ করা এবং জনগণের হয়ে তার দাবি আদায় করা। তো এই রাজনীতিটা এখান থেকে শুরু হয়। আর আপনারা জানেন যে তেভাগা আন্দোলন বা কৃষকদের নানা রকমের যে আন্দোলনগুলো হয়েছে, এগুলো নিয়ে আমাদের হোসেন ভাইয়ের অনেক বই আছে। বিশেষ করে কৃষক বিদ্রোহের জায়গায় যশোরের অনেক ভূমিকা আছে। যশোরের আজকের যে নড়াইল, এটা যশোরের মধ্যে ছিল, এই নড়াইলের কিন্তু অনেক ভূমিকা আছে। আমি একটা বলতে পারি, যখন আমাদের এই যশোর শহরের পত্তন ওইভাবে ঘটেনি, যখন যশোর শহরটা হিস্ট্রিতে, পুরনো হিস্ট্রিতে যশোর শহরের নাম কিন্তু মুরলী কসবা, এবং এই মুরলী কসবার নামটা কোন আমলের, যখন আমরা বঙ্গ, সমতট, হরিকেল, হ্যাঁ, এইভাবে যখন যশোরে বাংলার বিভিন্ন জনপদ বিভক্ত হতো, তখন আমাদের এই জনপদটা যে নামে চিহ্নিত ছিল তার নাম মুরলী কসবা। এই মুরলী যশোর শহর থেকে 2 কিলোমিটার এখন পূবে। তো এই মুরলী কসবা কিন্তু একটা প্রাচীন শহর। আপনি মেগাস্থিনিসের বইয়ের মধ্যেও মুরলী কসবার নাম পাবেন, পুরনো প্রাচীন সমস্ত কিতাবের মধ্যে মুরলী কসবার নাম পাবেন। এই মুরলীতেই প্রথম ব্রিটিশরা যখন এই যশোর শহরে তাদের আস্তানা গাড়ে, তখন এই মুরলীতেই তারা তাদের কাছারি তৈরি করে এবং তারা অর্থ কালেক্ট করার জন্য এখানে আসে। এবং এই মুরলীতে যখন তারা বসে এই সমস্ত মানুষের কাছ থেকে যখন তারা তাদের অর্থ কালেক্ট করত, তার বিরুদ্ধে প্রথম যে বিদ্রোহটা হয়েছিল কৃষকদের পক্ষ থেকে, সেটাও কিন্তু আমাদের এই নড়াইল অঞ্চলের কৃষকদের পক্ষ থেকে। এবং তার যে নেতৃত্ব দিত সেই সময়, সেই ব্যক্তির নাম ছিল হীরা, এবং ইংরেজদের সমস্ত নথিপত্রে তাকে বলা হয়েছে হীরা ডাকাত। এমনকি এই হীরাকে মোকাবেলা করতে যে ইংরেজদের বহু বেগ পেতে হয়েছে। এমনকি আজকে যশোর শহর যে জায়গাটায় এসেছে, মুরলী থেকে এখানে সরে আসার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে হীরার নেতৃত্বে কৃষকদের আন্দোলন, কৃষকদের বিদ্রোহ। এবং পরবর্তীতে হীরাকে গ্রেপ্তার করে খুলনার জঙ্গলে তাকে আটকে রাখে এবং নথিপত্রে তাকে ডাকাত বলে। অর্থাৎ চৌগাছা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে নীল বিদ্রোহের আন্দোলনে যেমন চৌগাছা থেকে শুরু হয়েছে, আবার কৃষকদের নেতৃত্বে এই শোষণের বিরুদ্ধে হীরার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আজকে যে বাম ধারা বলতে যেটা বুঝি, অর্থাৎ মানুষের জীবনের মুক্তির সংগ্রামের যে ধারা, এই ধারাটা কিন্তু যশোর থেকে শুরু হয়েছে। ফলে ওই অর্থে যশোর বাম রাজনীতির লীলাভূমি। এবং এখানেই পরবর্তীতে কমরেড আব্দুল হক, তিনি কিন্তু এই বাম রাজনীতিতে আসেন। এবং বাম রাজনীতির একটি ধারা, যেটা বাংলাদেশের যে কমিউনিস্ট রাজনীতির ইতিহাস আপনি জানেন কাকন ভাই, যে প্রথম যে কমিউনিস্ট রাজনীতি বাংলাদেশে তৈরি হলো বা ভারত উপমহাদেশে তৈরি হলো, তারপরে যখন ভারতবর্ষ ভাগ হলো, তখন কমিউনিস্ট পার্টি কিন্তু ভাগ হয়নি, কিন্তু কমিউনিস্ট পার্টির দুটো কমিটি হয়েছিল, একটা জোনাল কমিটি পূর্ব পাকিস্তান, জোনাল কমিটি ইস্ট পাকিস্তান। কিন্তু অবিভক্ত ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি একই ছিল। জোনাল কমিটি অফ ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টির নাম ছিল ইপিসিপি এমএল। পরবর্তীতে যখন আন্তর্জাতিকভাবে মস্কো এবং পিকিং এর একটি বিরোধ শুরু হলো আন্তর্জাতিক রাজনীতিতে, এবং একটি পর্যায়ে যখন কমিউনিস্ট রাজনীতি আন্তর্জাতিকভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়, মস্কো পিকিং, তখন কিন্তু এই এই আঘাতটা আমাদের ভারতবর্ষেও আঘাত খায়, এমনকি বাংলাদেশেও আঘাত খায়। বাংলাদেশে এই আঘাতে বাংলাদেশে কমিউনিস্ট রাজনীতি ভেঙে দুটো হলো, একটা সিপিবি আজকে আমরা যাদেরকে বলছি, আর একটা হচ্ছে ইপিসিপি এমএল বা ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী। ইপিসিপি এমএল এর নেতৃত্বে আসলেন আমাদের পরবর্তীতে কমরেড আব্দুল হক এবং তোহা সাহেবরা। এবং পরবর্তীতে আবার আন্তর্জাতিক রাজনীতিতে যখন কমিউনিস্ট ভাঙন হলো, সেটা হচ্ছে 3 বিশ্ব তত্ত্বের প্রেক্ষিতে, অর্থাৎ
আহ, চীন সংশোধনবাদী হয়ে গেল কি গেল না, মাও বেনজির ভাই, আমি কমিউনিস্ট। একটু মাঝখানে একটু কথা বলি, যেটা হলো আপনি পিকিংপন্থী এবং মস্কোপন্থী যে বাম ধারার কথা বলছেন, আমাদের স্বাধীনতার সময়, স্বাধীনতা চলাকালীন বামরা কিন্তু দুই দিকে বিভক্ত ছিল। পিকিংপন্থীরা ছিল স্বাধীনতার পক্ষে ছিল না, এবং মস্কোপন্থীরা স্বাধীনতার পক্ষে ছিল। এই ক্ষেত্রে আপনাদের যশোরের বাম রাজনীতির মেরুকরণটা কিভাবে ছিল? প্রথমত এই কথাটা ভুল কাকন ভাই, যে পিকিংরা স্বাধীনতার পক্ষে ছিল না। পিকিংরাও স্বাধীনতার পক্ষে ছিল। মস্কোওয়ালারা যেটা ছিল, যেটা আজকে ভারতের সহযোগিতা হয়ে পাকিস্তান ভেঙে ফেলার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, এটা একটি প্রক্রিয়া ছিল। কিন্তু ইপিসিপিএমএল মনে করত যে এই ধরনের স্বাধীনতা আসলে স্বাধীনতা হবে না, এটা মানুষের মুক্তি হবে না। সুতরাং এখানে দরকার জনগণের স্বাধীনতা, অর্থাৎ জনগণতান্ত্রিক আন্দোলন এখানে হতে হবে। সেই কারণে তাদের লড়াইটা ছিল একই সাথে দুই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, একটা যেমন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, একই দিকে আবার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। অন্যদিকে উপমহাদেশে বাংলাদেশের ক্ষেত্রে একটা হচ্ছে আওয়ামী বুর্জোয়াদের বিরুদ্ধে, আবার পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণী মুসলিম লীগেরও বিরুদ্ধে। ফলে তাদের স্বাধীনতা ছিল প্রকৃত স্বাধীনতা, জনগণতান্ত্রিক আন্দোলনের রাজনীতি। এটা মুক্তিযুদ্ধ বিরোধিতা না। তারা দুই ফ্রন্টে লড়াই করেছে। আপনারা জানেন যে আমাদের এখন আমরা এই ব্যাপারটা স্যারের কাছে চলে যাই, আমিরুল আলম খানের কাছে চলে যাই। আমি আপনার কাছে যাচ্ছি, আমি আপনার কাছেই যাচ্ছি। আপনি কথা বলবেন এই জায়গায় বুঝেই আপনার কাছে যাচ্ছি স্যার। এই ব্যাপারটা বেনজিন ভাই যেভাবে বললেন, বেনজিন খান যেভাবে বললেন, এখন আমিরুল আলম খানের কাছ থেকে ব্যাখ্যাটা একটু শুনে নেই যে এটা আমি বলবো। আমি আপনাকে তার আগে একটা অনুরোধ করব, আপনি স্ক্রিনটা একটু সাজিয়ে নেন, আমরা হোসেন ভাইকে দেখতে পাচ্ছি না। আর হোসেন ভাইকে যেটা বলবো, হ্যাঁ, উনাকে একটু উপরের দিকে তুলে দেন। হোসেন ভাই আসলে শুনতে পাচ্ছেন না, উনি হেডফোন কানে লাগাননি বা ওনার শোনার সমস্যা হচ্ছে আর কি। হোসেন ভাই এ ব্যাপারে সব থেকে অথরিটি ছিলেন, তিনি আমাদেরকে আরো ভালো করে বলতে পারতেন আমার থেকে। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হোসেন ভাই, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকা দরকার ছিল টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, সেটি না থাকার জন্য আমরা হোসেন ভাইকে মিস করছি। তারপরেও আমি অনুরোধ করবো, তার যে জায়গাটায় ছবিটা দেখাচ্ছেন ওই জায়গা থেকে তাকে সরিয়ে দেন, ওখানে বরং আমাদেরকে দিয়ে দেন। খুব সুন্দর হয়েছে। আমি কয়েকটি বিষয়ে একটু ছোট ছোট মন্তব্য করে যাব। দেখুন, আমাদের ইতিহাস চর্চার মধ্যে পারম্পর্যের একটি সংকট আছে। সেই সংকটগুলো আমরা ঠিকভাবে অ্যাড্রেস করি না। সেই জায়গাগুলো এখানে যারা আছে, অনেকেই আমার ছাত্র স্থানীয়, একমাত্র হোসেন ভাই আমার সিনিয়র। আমি তাদেরকে অনুরোধ করব যে কয়েকটি জায়গা আমরা যেন একটু আরেকটু সহনীয় ভাবে বলার চেষ্টা করি। আমি এক এক করে বলবো, খুব সংক্ষেপে বলে দিব। প্রথম কথা, দেখুন, ইংরেজরা যখন মানে নবাব সিরাজের পলাশী যুদ্ধের পরে, পরাজয়ের পরে যখন ইংরেজ এখানে ক্ষমতা দখল করছে বাংলার, প্রথম বিদ্রোহ কিন্তু যশোরে হয়নি, সে বিদ্রোহটা হচ্ছে কিন্তু রংপুরে, যেটা নুরুল দিনের সারা জীবনের মধ্যে আমরা পাবো। কিন্তু তার পরবর্তীকালে যেটা বড় রকমের বিদ্রোহ হয়েছে সেটি কিন্তু যশোর। এবং সেটা কোথায়? সেই লোকটির নাম আমরা এখনো বলি নাই, সেটা হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা। এইটা বারাসাত, অর্থাৎ একেবারে কলকাতার থেকে ঢিল ছোড়ার দূরত্বে এই জায়গাটি, নারকেলবাড়িয়া গ্রামে। সেটা তখন যশোরের মধ্যে ছিল, তিনি ওখানে প্রতিরোধ ইয়েটা গড়ে তুললেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরাধীনতার বিরুদ্ধে যে বিদ্রোহটা হচ্ছে, একটা রংপুরে হয়েছে, তার পরবর্তী বিদ্রোহটাই হয়েছে কিন্তু যশোর থেকে। এবং রংপুরের সঙ্গে যশোরের একটি পার্থক্য জায়গা হচ্ছে যে ইংরেজদের ক্ষমতার কেন্দ্রবিন্দু কলকাতায়। সেখান থেকে রংপুরে যে বিদ্রোহ দমন করা যত সহজ, তার থেকে অনেক সহজ হচ্ছে কলকাতার নাকের ডগায়, একেবারে মাত্র ২০-২৫ মাইলের মধ্যে। কত হবে বারাসাতের দূরত্ব নারকেলবাড়িয়া? ২৫-৩০ মাইল। বেঞ্জেন ওইরকম ফোর্ট উইলিয়াম থেকে ২৫-৩০ মাইল দূরে সেখানে একটি বিদ্রোহ সংগঠিত হচ্ছে। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই বিদ্রোহটা কে করছে? সেটি কিন্তু তিতুমির করছে। আবার যদি তার আগে আমরা চলে যাই, যদি আমরা মুঘলদের কথা বলি, সেখানে আমরা দেখব যে মুঘলদের বিরুদ্ধে বাংলার যে বিদ্রোহ হয়েছে ১২ ভূঁইয়ার, সেটার প্রধান ভূমিকা যারা ছিলেন তার মধ্যে ঈশা খাঁ যেমন ছিলেন, প্রতাপাদিত্য ছিলেন। সেটি প্রতাপাদিত্যের কিন্তু সেটা যশোর রাজ্য ছিল। এবং তখনকার যশোর মানে এখন সেটা সাতক্ষীরার মধ্যে যদিও পড়েছে, কিন্তু এগুলোই এটা নিয়ে কিন্তু, যেটা বেঞ্জিন প্রথমে বলেছিল, যশোর বলতে কিন্তু আমাদের একটা বিশাল এরিয়া, যশোর রাজ্য যেটা, যার মধ্যে ফরিদপুর ছিল, পাবনা ছিল,
নদিয়ার ব্যাপারে এই এই সীমান্তটা বারবার করে মানে উঠেছে, পড়েছে, কমেছে, বেড়েছে। কখনো ঝিকরগাছার কপোতাক্ষ নদী পর্যন্ত নদিয়া জেলার মধ্যে চলে গেছে, আবার সেটাকে ছুটি দেওয়া হয়েছে নানা কারণে। এই যে নদিয়া জেলা ছিল না সেটা নয়, নদিয়া ছিল, কিন্তু তার সীমান্ত বারবার বদল হয়েছে নানা কারণ, তার অনেকগুলো ব্যাখ্যা ট্যাখ্যা আছে। যাই হোক, সেখানে আমি যাচ্ছি না। দ্বিতীয় যে জায়গাটি আমাদের এখানে আলোচনায় এসছে সেটি আমাদের একটু দেখা দরকার। সেটি হচ্ছে আমি একটু কবির আহসান কবিরের জায়গাতে যাব। সেটা সম্পাদনার ক্ষেত্রে আমি আপনার কমিউনিস্ট পার্টির জায়গাতে আসবো, তার আগে আমি কথাগুলো বলে দিচ্ছি। সম্পাদনার ক্ষেত্রে একটি কথা কবির বলছিল এবং দ্বারা বলছে যে অনেকদিন সে না থাকার জন্য বলতে পারছে না। দেখুন, যশোরের সংবাদপত্রের সমৃদ্ধ কাল, আমরা সে অমৃত প্রবাহের কথাই বলি অথবা অমৃত বাজারকেই ধরে নিয়ে বলি, আমরা লক্ষ্য করব যে বিংশ শতকের গোড়ার দিকে যশোর থেকে কিন্তু অনেকগুলো পত্রিকা বেরোতো এবং তার মধ্যে একটা পত্রিকা ছিল বৈশ্য চারুজীবী। এই পত্রিকাটি এখানকার দলিতদের পক্ষে তারা কথা বলতো এবং আমরা দেখবো যে ইয়ের সময় অর্থাৎ নীল বিদ্রোহের সময় এই অঞ্চলের সাংবাদিকরা খুব তৎপর ছিল। তার মধ্যে ওই মজুমদার বাবু, উনি নিজে একজন ছিলেন, আর শিশির ঘোষ তো ছিলেনই। পরবর্তীকালের কথা যদি আমরা বলি, আমরা যদি একেবারে হাল আমলের দিকে আসি, তাহলে আমরা দেখবো ব্রিটিশ আমলের শেষের দিকে, পাকিস্তানের প্রথম দিকে এখান থেকে বেশ কিছু পত্রিকা বেরোতো, কিন্তু বিশেষ করে পাকিস্তানের শেষের দিকে যশোর থেকে যখন নতুন দেশটা বেরোতে শুরু করলো, সেটা একটা অসাধারণ পত্রিকা ছিল, বামপন্থী পত্রিকা। তার ভাষা এবং তার উপস্থাপনা, তার ব্যাখ্যা বিশ্লেষণ, তৎকালীন আমি বলবো যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা সাপ্তাহিকের মধ্যে একটি পত্রিকা ছিল নতুন দেশ। এই পত্রিকাটা তখন বেরোতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে পত্রিকাটি সরকারের রোশানলে পড়ে, সেই তালিকার মধ্যে আমরা দেখবো একটি পত্রিকার নাম আছে, সেটি নতুন দেশ। সেটি বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয়? যে প্রশাসন কিভাবে দুর্নীতি করছে, যশোরের জেলা প্রশাসক কি দুর্নীতি করছে, সেই বিষয়ে লেখার পরে তখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যশোরের ডিসি ছিলেন, তার বিরুদ্ধে সরাসরি লেখার ফলে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। আমরা এই জন্য বলছি যে নতুন দেশ যারা পড়েননি তারা বুঝতে পারবেন না যে 1960-70-এর দশকে যশোরের পত্রিকার মান কি ছিল। সেই মানের একটি পত্রিকা যশোর থেকে এখন প্রকাশিত হচ্ছে বলে আমি যতটুকু খোঁজ রাখি আমি দেখি নাই। এবং এখনকার পত্রিকা যেটা হয়েছে তার দুটো জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং নেতিবাচক ভাবে আমি দেখবো। সেটি হচ্ছে যে পত্রিকা মানেই একটা ড্যাবডেবে ভাব, তাতে কোনো রিলিফের জায়গা নেই, একেবারে ছবি টবি দিয়ে ইত্যাদি ইত্যাদি। সেখানে চোখ রিলিফ পায় না, মন রিলিফ পায় না, ভাষার মধ্যে সমতা নেই, প্রুফ রিডিং দেখা হচ্ছে না, রঙে ছপছপ করছে ইত্যাদি। সব থেকে যেটা যশোরের পত্রিকার সমৃদ্ধির জায়গাটা ছিল সেটা হচ্ছে পত্রিকার রিপোর্ট থাকবে না পত্রিকায় মতামত থাকবে। যশোরের পত্রিকাতে সম্পাদকীয় বড় থাকবে না এবং উপসম্পাদকীয় থাকবে না এবং রেগুলার কলামিস্ট থাকবে না। যারা ছিলেন, তার বাবা বামাচারী করে লিখতেন, অসাধারণ কলাম লিখতেন, আমরা পড়তাম। এবং এইরকমের একটি একটি অবস্থা কিন্তু যশোরে ছিল গোটা 70-এর দশক এবং 80-র দশক জুড়ে। সেখান থেকে যশোরের এতটা সরে গেছে যে এখনকে যশোরের পত্রিকায় আমরা দেখি কি যে আমি অমুক জায়গার একটা গ্রামের একটা খবর এই জন্য ছাপছি, তার পত্রিকার সার্কুলেশনটা হয়তো বাড়তে পারে, কিন্তু পত্রিকার যে কাজ, সে কাজটা হচ্ছে কি টু এডুকেট, টু ইনফর্ম, এবং ইনফরমেশনের সঙ্গে এডুকেশনের যে সম্পর্ক, সেই জায়গাটি কিন্তু আমরা দেখবো যশোরের 60, 70, 80-র দশক পর্যন্ত ছিল, যেটি এখন যশোর হারিয়ে ফেলেছে, তার পত্রিকা জগৎ হারিয়ে ফেলেছে। এটি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা পিছন ফিরে চলে গেছি, আমরা এগোতে পারিনি। এরপরে যে কথাটা এসছে আমাদের রাজনীতির বিষয়ে কথা এসছে, আমি অরুণ মিত্র সম্পর্কে একটু বলে নিয়ে এখানে আসি। অরুণ মিত্র, শোনেন, অরুণ মিত্র বাংলা কবিতায়, আধুনিক কবিতায় তার যে অবদান, কিন্তু তিনি আমাদের এখানে কেন অপরিচিত রয়ে গেলেন তার একটি বড় কারণ, অরুণ মিত্র প্যারিসে থাকতেন এবং তিনি আমাদের দেশের কবিদের মধ্যে সর্বপ্রথম সব থেকে ফরাসি ভাষায় বড় পণ্ডিত ছিলেন। অরুণ মিত্র সেই জন্য আমাদের পূর্ব পাকিস্তানে বা আমাদের বাংলাদেশে অতটা পরিচিতি লাভ করেননি। অরুণ মিত্র যশোর শহরে জন্মেছিলেন। অরুণ মিত্র, আমি যতদূর মনে করতে পারি, বোধহয় 90-এর দশকে বা তারপরে উনি বোধহয় মারা গেছেন, আমি স্মরণ করতে পারছি না। অরুণ মিত্র মারা যাওয়ার পরে আমাদের এখানে তার সম্পর্কে কিছু আলোচনা হয় এবং তারপরে আমরা অরুণ মিত্র সম্পর্কে কিছু জানার সুযোগ পেয়েছিলাম। আমি এক্স্যাক্টলি সময়টা মনে করতে পারছি না। যাই হোক, অরুণ মিত্র অসাধারণ একজন কবি, কিন্তু যশোরের লোক তাকে চেনেই না, এটা হচ্ছে আসল কথা। বাংলাদেশের খুব কম লোক কিন্তু অরুণ মিত্রকে চেনে। আমরা যে লোকটির কথা আলোচনার মধ্যে প্রায় আনেইনি, তিনি হচ্ছেন আমাদের ডক্টর মনিরুজ্জামান, যাকে আমরা মোহাম্মদ মনিরুজ্জামান বলবো। কবি হিসাবে অসাধারণ কবি ছিলেন, আধুনিক একেবারে।
আমাদের সময় অবশ্যই আমরা সৈয়দ আলী হাসানের কথা যদি না বলি তাহলে যশোরের কবিদের কথা বলা হবে না। এবং একেবারে তরুণদের মধ্যে আমি তরুণ বলতে পারবো না, কারণ তাদের বয়স 60 পেরিয়ে গেছে। রেজাউদ্দিন স্ট্যালিনের কথা যদি আমি না বলি, দারা মাহমুদের একেবারে প্রায় সমসাময়িক বয়সের অত্যন্ত শক্তিমান কবি, তার কথা কি এখানে আলোচনা হওয়ার দরকার ছিল। এবং আমাদের এক পঞ্চকবি ছিলেন দারা মাহমুদ, আব্দুর রব। আব্দুর রব অবশ্য যশোরের ওই অর্থে নয়, যদিও যশোরের সাহিত্য পরিষদে সে বড় হয়েছে। কবির অথবা রানা, এরা মিলে তাদের একটি কি বইটার নাম, রবীন্দ্রনাথের একটা কথা থেকে ছিল 5 কবির, পূর্ণপ্রাণ যাব একটি অসাধারণ কবিতার সংকলন বেরিয়েছিল 1984-85 সালের দিকে, আমার যতদূর মনে পড়ে। তো এই কবিদের মধ্যে আমরা দেখবো স্ট্যালিন কিন্তু একটি অন্য মাত্রায় চলে গেছে। দারার কবিতা একেবারেই খুবই উন্নত মানের। তো আমাদের এই প্রজন্মে আছে, তার পরের প্রজন্মে কয়েকজন ছিল, যেমন মোস্তফার কথা আমি মনে করতে পারি। এখন শাহনাজ লিখছে, তার কবিতাও আমার কাছে খুব ভালো লাগে। খসরু ভাই তো আছেনই। খসরু ভাই যেমন কবিতা লেখেন, অনুবাদ করেন, অসাধারণ কবিতা লেখেন এবং অসাধারণ প্রবন্ধ লেখেন তিনি। এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখার দরকার আছে। এবার আমরা রাজনীতির জায়গাতে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো যে যশোরের রাজনীতির ক্ষেত্রে আমরা যদি পুরোনো দিক থেকে ফিরে যাই, কিছু বলছেন স্যার? রাজনীতির জায়গাটা তো আমরা আরেকটু পরে আসি। এখন আমরা আপনার ধারাবাহিকতা একটু চলে আসি হাসান কবির সাহেবের কাছে। আমাদের যশোর, এখনের যশোরের যে সংবাদ জগৎটা, খবরের জগৎ আছে, গণমাধ্যমের যে জগৎ আছে, সেখানের অসুবিধাগুলো জানতে চাচ্ছিলাম যে কি অসুবিধাগুলি আছে, ল্যাক্স গুলো কি আছে, গণমাধ্যম কর্মীরা কাজ করতে কি বাধা পাচ্ছে বা তাদের সমস্যাগুলো কি হচ্ছে সেই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হাসান কবির। ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাব দেওয়া কিন্তু আমার জন্য খুব কঠিন একটি ব্যাপার। আপনি বাংলাদেশের গণমাধ্যমের এখনকার অবস্থা সম্বন্ধে নতুন করে ব্যাখ্যা করার মনে হয় কোনো দরকার নাই। এখানে যারা আছেন তারা সবাই আমার থেকে খুব বেশি জানেন এই বিষয়টাই, যে বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলছে, কিভাবে চালানো হচ্ছে এবং চালানোর আসলে এটা যে পত্রিকাগুলো বেরোচ্ছে এগুলো কি আসলে গণমাধ্যম বলে কি বলে না, সেটা নিয়ে এখানে যারা উপস্থিত আছেন তারা খুব ভালো করে জানেন। আর এই অনুষ্ঠান যারা দেখছেন লাইভে, পরবর্তীতে যারা দেখবেন তারাও খুব ভালো করে জানেন। তো আমার কাছে, আমি যদি বলি যে মোটা দাগে সংকট যদি বের করার চেষ্টা করি, তাহলে রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসির বিষয়টা তো আনতেই হবে, কিন্তু সেই কথা বোধ হয় বাংলাদেশে এই মুহূর্তে বলাটা খুব বেশি বুদ্ধিমানের মতন কোনো কাজ না। আমরা কেউ বলতেই চাই না, সেটা চেপেই যেতে চাই যতটা সম্ভব। আর খবরের কাগজ এখন যারা চালাচ্ছে, আসলে উদ্দেশ্যটা কি, সেটাই হচ্ছে মূল সংকটের জায়গা আমার কাছে মনে হয়। আমরা যদি যশোরের খবরের কাগজগুলো দেখি, একেবারে যশোরের খবরের কাগজ, তাহলে এক কথাই আমি এখানে বলতে পারবো যে এক নেতা এক কাগজ। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এক নেতা এক কাগজ। আমি যদি একজন রাজনীতিবিদ হই, তাহলে আমার কবির ভাই, আমরা একটু আর এদিকটায় চলে যাই। কোভিডকালীন অবস্থায় যে গণমাধ্যম কর্মীদের যে অবস্থায় চলতে হচ্ছে, যে মুখোমুখি হতে হচ্ছে, এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে যশোরের সংবাদ কর্মীরা বা গণমাধ্যম কর্মীরা কিভাবে সহায়তা পাচ্ছে, বা তাদের কোনো কিছু আলাদা কোনো কিছু তাদের বাড়তি দেওয়া হচ্ছে কিনা, বেতনের সাথে কোনো কিছু যোগ করা হচ্ছে কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কোভিড সংকট তো সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, তো যশোর তার বাইরে কিছুই না। যশোরের সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, আমার জানা মতে 6 জন বা 7 জন ইতিমধ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং তারা সবাই সৃষ্টিকর্তার অসীম কৃপায় তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন এবং উঠছেন। তেমন কারো বেশি ধরনের ক্ষতি হয়নি। তবে গণমাধ্যমগুলো যেটা দায়িত্ব নেওয়া দরকার ছিল, যে তার কর্মীদেরকে রক্ষা করা, তার কর্মীদেরকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ রাখা, সেই জায়গাটাতে খুব ভালো ভূমিকা পালন করেছে এমনটি মনে হয় না। এখানে ল্যাক রয়ে গেছে। যেমন একজন ফটোগ্রাফারকে, তিনি কিন্তু বাড়িতে বসে কাজ করার তার কোনো সুযোগ নাই। তাকে কিন্তু স্পটে যেতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, হাসপাতালে যেতে হচ্ছে, পুলিশ স্টেশনে যেতে হচ্ছে, নানান জায়গায় যেতে হচ্ছে। ফলে তার যে সুরক্ষা ব্যবস্থা খবরের কাগজ কর্তৃপক্ষের করার কথা ছিল, সেটা কিন্তু করেনি। রিপোর্টাররা এবং যারা সম্পাদনা সহকারী হিসেবে কাজ করেন, তারা খানিকটা সুরক্ষা পেয়েছেন এভাবে যে সরাসরি তাদেরকে বেশ কিছু সময় তারা রিলিফ পেয়েছেন, যে খবরের কাগজের হাউজে তাদেরকে যাওয়া লাগেনি।
তারা দূরবর্তী স্থান থেকে কাজ করতে পেরেছেন। যে এখনকার যে টেকনোলজি, সেই টেকনোলজি ব্যবহার অর্থাৎ করে। কবির ভাই, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে যতটুকু পাওয়া দরকার ছিল ততটুকু পাওয়া হয়নি, এবং যারা ফ্রন্ট লাইনার আছে তাদের অনেকেরই এটা কোনো কিছুই পাওয়া হয়নি, এই তো অবস্থা। নিশ্চয়ই, সেটা তো বটেই। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি করব যে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোভিড সিচুয়েশনের মধ্যেই আছি, এখনো পর্যন্ত আমরা মুক্ত নই। ফলে যারা এবং এখনো সামনে শীত আছে এবং এটা আরো বাড়বে, স্বয়ং প্রধানমন্ত্রী ওই কথা আশঙ্কা প্রকাশ করেছেন। অতএব আমাদের গণমাধ্যম কর্মীদের অবশ্যই আরো তাদের আরো নিরাপদ করা যায় সেই জন্য যেন প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে, হাউসগুলো চেষ্টা করে, সেই দাবি কবির ভাইয়ের পক্ষ থেকে আমিও তুলছি একজন গণমাধ্যম কর্মী হিসাবে। দাদা ভাই, আপনার কাছে আসছি। আমাদের সাবেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন কাগজের ক্ষেত্রে, পত্রিকা, কলাম এবং সংবাদ, উপসম্পাদকীয় যেটা, আসলে আমাদের দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই উপসম্পাদকীয় জায়গাগুলো আস্তে 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 সংকুচিত হয়ে আস্তে আস্তে এমন জায়গা এসেছে যে কোনো পত্রিকাতে উপসম্পাদকীয় পাতাটাই উঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে মানুষের যে একটা খবরকে বিশ্লেষণ, উপসম্পাদকের কাজ কি? উপসম্পাদকের কাজ হলো একটা খবরকে বিশ্লেষণ করা, দেশের পরিস্থিতি বিশ্লেষণ করা এবং সরকারকে সাবধান করা, মানুষকে সাবধান করা, মানুষকে জানানো। হ্যাঁ, এটার যে ইলাস্ট্রেশন, একটা খবরের ইলাস্ট্রেশনটাই হলো উপসম্পাদকীয়। সেই ক্ষেত্রে উপসম্পাদকীয় জায়গাগুলো খুব সংকুচিত হয়ে আসছে। এই ক্ষেত্রে কি আমরা গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম পিছিয়ে, সারা বিশ্বে যেখানে উপসম্পাদকীয় মতামত, অপিনিয়নটাকে আরো সামনে তুলে আনছে, সেই ক্ষেত্রে আমরা তুলে দিচ্ছি, এর কারণটা কি এবং এর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি কিনা দাদা ভাই? দাদা ভাই, আপনার মাইকটা আনমিউট করতে হবে। দাদা ভাই, আপনার মাইকটাকে আনমিউট করতে হবে। এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা ভাই। হ্যাঁ, আমি মিউট করেই রেখেছিলাম, আচ্ছা কারণ মিউট না করে রাখলে অন্যান্য শব্দ ঢুকে পড়ে। আচ্ছা, ঠিক। আমিরুল ভাই এবং আহসান কবির দুইজনের কথাই আসছে যে একটা সময় সংবাদপত্র একটা কমিটমেন্টের জায়গা থেকে বের হতো। এখন শুধু যশোরে কেন, আমি তো ঢাকাতে আছি বা সারা বাংলাদেশেই, সংবাদপত্র কিন্তু এখন আর ওই জায়গায় নেই। এখন এটা একটা ব্যবসায়িক ইয়েতে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। ব্যবসায়িক এটা গুরুত্ব পায়। যত বড় সংবাদ হোক, বড় একটা যদি বিজ্ঞাপন চলে আসে তাহলে ওই সংবাদ বাদ দিয়ে আমরা বিজ্ঞাপনটা বসিয়ে দিই। আর সংবাদপত্রের এডিটোরিয়াল এবং পোস্ট এডিটোরিয়াল, এই দুইটা হচ্ছে যে আপনার সংবাদপত্রকে যে ফোর্থ স্টেট বলা হয়, সেটার মূল জায়গায় ওই জায়গাটা, তার অভিমতটা, সংবাদপত্রের নিজস্ব মতামতটা তো ওখান থেকে আসার কথা। সংবাদপত্রের ভিত্তিটাই চাই, সংবাদপত্রের ভিত্তি যাকে বলে, বেস যাকে বলে, বেসটাই হলো এডিটোরিয়াল, সাব এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল। একটা সময় সংবাদপত্রের মূল আকর্ষণও কিন্তু ওই জায়গায় ছিল, এখন আর সেই জায়গাটা থাকছে না। অনেক এটা খানিকটা উপেক্ষা হচ্ছে। হচ্ছে আমরা ছোটবেলায় ইত্তেফাকের যে উপসম্পাদকীয় বলুন পড়তাম, সন্ধানী বা যে রাহাত খানের লেখা, এগুলো অসাধারণ ছিল। এই এই কালচার এখন তো আর মানে সহকারী সম্পাদকই রাখা হয় না পত্রিকায়, যে যারা উপসম্পাদকীয় লিখবে এরকম কাউকে রাখাই হয় না। এখন বাইরে থেকে আমিরুল ভাইয়ের মতন লোকেরা লিখেন, সেটা প্রথম আলোতে ছাপা হয় বা বিভিন্ন জায়গায় ছাপা হয়। এর এইগুলা হয় কি, কখনো কখনো ভালো একটা লেখা চলে আসছে, ধারাবাহিক ভাবে আসে না, যেটা আগের আমলে ছিল। সংবাদপত্রের মূল ইয়েটাই মানে উদ্দেশ্যটাই নড়ে গেছে। কোনো কমিটমেন্ট নেই, কোনো ইয়ে নেই, কোনো পলিটিক্যাল নেই। নতুন দেশের মতন পত্রিকা এখন আর বাংলাদেশে হয় না, আর কখনো হবে বলে মনে হয় না। এখন সব মানুষ টাকার পিছনে ছুটছে, সংবাদপত্রগুলোও টাকার পিছনে, হয় কোনো হাউজের কোনো বড় একটা শিল্পপতিকে সার্ভ করবে বা কোনো একটা দলকে সার্ভ করবে। অর্থাৎ দাদা ভাই, আমার পত্রিকার যে জায়গাটা, কাগজের যে জায়গাগুলো ছিল, মাধ্যমের যে জায়গাটা, যে চিন্তার জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আর
হ্যাঁ, চিন্তা ছাড়া মানুষ মানেই মানুষের অস্তিত্বই হলো চিন্তাতে। চিন্তা যদি না থাকে তাহলে মানুষের অস্তিত্ব থাকে না। চিন্তার জায়গায় যদি সংকুচিত হয়ে আসে তাহলে সংবাদপত্রের অস্তিত্ব প্রায় বিলীনের পথে বা গণমাধ্যমের অস্তিত্বও প্রায় অনেকটা মানে অস্তিত্ব সংকটের মুখে। এই কথাটি আমরা বলতে পারি আপনার কথা অনুযায়ী। হ্যাঁ, অবশ্যই। আর এর সঙ্গে আমি আরেকটু বলতে চাই, এই ফোরামে সেটা বলাটা কতটা যৌক্তিক হবে তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এখন যে একটা মানে কন্ট্রোলিং একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে মতামত প্রকাশ করাটাও একটু কঠিন ব্যাপার। স্বাধীনভাবে মত প্রকাশ করা, এই যে বিভিন্ন রকম আইন কানুন টানুন করে এমন করে দেয়া হয়েছে যে মন খুলে তো লেখাও যায় না। জি দাদা ভাই, আমরা আমি আসছি খসরু ভাইয়ের কাছে। খসরু ভাই, কথা বলবো। আপনার হাতে বই দেখা যাচ্ছে, আপনার অনেকক্ষণ কথা হলো, এখন একটু কবিতায় চলে যাই, তারপর দাদা ভাই আপনি তৈরি থাকেন, আপনার একটা কবিতা শুনবো। খসরু ভাইয়ের কবিতাটা শুনে নেই। খসরু ভাই আনমিউট করতে হবে, আনমিউট করে কবিতা পড়তে হবে। ধন্যবাদ। আমি গুণীজনদের কথা শুনছিলাম মুগ্ধ হয়ে আসলে, আর আমি বইয়ে উল্টোচ্ছিলাম যে মধুসূদনের একটি কথা রয়েছে সংবাদপত্র সম্পর্কে, যেটা অনেকে জানেন না। আমি আবার মিউট হয়ে গেছে, শুনতে আবার মিউট হয়ে গেছে আপনার, আবার মিউট হয়ে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, আবার মিউট হয়ে গেছে। সুজন, জি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি, শুনছি, আমরা শুনছি। জি, হ্যাঁ শুনছি, আমরা মধুসূদন শুনছি। বলেছিলেন যে, হ্যাঁ, মধুসূদনের একটি কথা যে সংবাদপত্র সেনাবাহিনীর থেকে শক্তিশালী। সংবাদপত্রের প্রকৃতি হতে হবে শোষণ, নির্যাতন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গভীর ও তীব্রভাবে বিরোধিতা করে সাহসিকতার সঙ্গে উচ্চস্বরে নিন্দা প্রকাশ করা। মধুসূদন কিন্তু সে 1855 সালে মাদ্রাজে বসে কথাগুলো বলেছিলেন। যশোরের সমস্ত সূত্রের কথা হয়েছে, তো আমি কবিতা যাওয়ার আগে আমি বলবো যে যশোরের একজন অকুতোভয় সাংবাদিক ছিলেন গুলাম মাজেদ, যার অপমৃত্যু হয়েছে, আমরা জানি কিভাবে। তো তার কথা আমাদের মনে বলা উচিত। তারপরে অকুতোভয় সাংবাদিক শামসুর রহমান কেবল ভাই, যার হত্যা বিচার আমরা এখন পাইনি, সাইফুল ইসলাম মুকুল ভাই। তো আসলে সংবাদপত্র জগতের কথা বলতে গেলে এদের কথা বলতে হয়। যশোরের প্রথম সংবাদপত্র দৈনিক স্প্রিঙ্গ, যে যে পত্রিকা আমরা প্রচুর লিখেছি, আমাদের উত্থানটা কিন্তু স্প্রিঙ্গ থেকেই, স্টালিন ভাই, দ্বারা ভাই, সবাই বলতে পারবেন। তারপরে আবুল হোসেন মীর ছিলেন ঠিকানা সম্পাদক। তো যা হোক, এই সংবাদপত্রের ইতিহাস যশোরের অনেক সমৃদ্ধ, যদিও সে ধারা এখন আর নাই, এখন ব্যবসায়ীদের সাথে চলে গেছে সংবাদপত্র। তো যা হোক, আমরা আমি সংবাদপত্র নিয়ে আলোচনা করেছি। খসরু ভাই আপনার কবিতা শুনতে চাচ্ছি আমরা। জি জি, কি পড়ছি? আমার কবিতায় সমকালীন বিষয়গুলো উঠে আসে। তো আমার একটা কবিতা আছে যে জিন্নার টুপি কাব্যগ্রন্থে, কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, কোনো মিথ্যা বলিব না। আমার সম্মুখে যাহা ঘটিয়াছে তাহা সত্য, অথচ কোনো কিছুই আমি দেখি নাই, শুনি নাই। সত্য বলিতেছি, কোনো ঘটনা কোথাও ঘটে নাই। আমার সম্মুখে অসংখ্য মানুষ নিহত হইল, ঘর বসতি সব পুড়িয়া নিশ্চিন্ন হইয়া গেল, অনেক দিনের পোষা ময়না পাখি উড়িয়া গেল, অথচ কোথাও কোনো মানুষের মৃত্যু ঘটে নাই। খাঁচার ভিতর প্রাণ প্রিয় পাখিটি গান গাইতেছে। আমার শস্যের জমিনে বর্গির ভয়াল ছবল, আমার উঠোনে অন্নহীন মানুষেরা কাঁদিতেছে, অথচ কোথাও সামান্য শত্রু আনাগোনা নাই। অন্নহীন মানুষের কোনো কান্না শুনি নাই আমি কখনো। আমার সম্মুখে আমার জননীকে বিবস্ত্র করা হইল, আমি দেখিলাম আর চিৎকার করিয়া কাঁদিলাম, অথচ কিছুই দেখিলাম না, কিছুই বুঝিলাম না। আমি যাহা দেখিয়াছি তা সচক্ষেই দেখিয়াছি, যাহা ঘটিয়াছে তা সত্য সুনিশ্চিত ঘটিয়াছে, অথচ কিছুই দেখিলাম না, শুনিলাম না। আমার সম্মুখে দাঁড়ায় আজ, সবার সম্মুখে দাঁড়ায় আজ বলিয়া গেলাম, আমার বুকের ভিতর শুধু রক্ত ঝরিতেছে, রক্ত ঝরিতেছে। ধন্যবাদ তখন ভাই, আসলে আবৃত্তি তো হয় না, কবিতা পড়লাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ খসরু ভাই। আমরা দাদা ভাইয়ের কাছে চলে আসি। দাদা ভাই আপনার কাছ থেকে যদি শুনি একটা।
দাদা ভাই, মিউট করা, আনমিউট করতে হবে। যাই হোক, তার আগে একটু বলে নি, আমার শিপু ভাই কি ছবি আঁকছেন? এই আমাদের এই প্রোগ্রামের ছবি আঁকছেন পুরোটার? কেন জানি মনে হচ্ছে। হ্যাঁ, শিবু ভাইয়ের ছবিটা পরে দেখবো, বুঝছি। পরে দেখবো, আমরা পরে দেখবো। আগে কবিতাটা শুনে নেই, পরে দেখবো। আমি বুঝতে পারছিলাম যে উনি ছবি আঁকছেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা ভাই, আপনার কবিতা শুনছি আমরা। আমার কবিতার নাম হচ্ছে যশোরাদ্য শ্রীচরণে। চারদিকে মাছ বাজারের হল্লা, ভণ্ডের আস্ফলন, আর মুখোশের বাড়বাড়ন্ত। দম বন্ধ হয়ে আসছে, আমি আর ঢাকা থাকবো না, চলে যাব যশোর শহরে। কারণ গাছপালা ঘেরা এরকম মায়াবী শহর আর নেই। মৃত এক পৌরাণিক নদী ওই শহরকে রহস্য দিয়েছে। শহরের বালক বালিকা নেমে আসে স্বর্গ থেকে, স্কুল মাঠে তারা হয় স্বর্গ পাখি। আর কলেজগুলো মিছিলে, কবিতায়, গানে উত্তাল, বড়ই রঙিন। সমতট রাজ্যের রাজধানী গৌতম বুদ্ধের পদধূলি নিয়ে বেঁচে আছে হাজার বছর। ঢাকা শহরে দম বন্ধ হয়ে আসছে। শট ধড়িবাজরাই উপদেশ দেবে, আমি তা মেনে নেব না। আমি ঠিকই চলে যাব যশোর শহরে। সেখানে সিনেমা ভাঙলে মাঝরাতে রিক্সাওয়ালা গান ধরে, মাঝি বাইয়া যাও রে। যে শহরে নদী মৃত, সে শহরে মাঝরাতে নৌকা গান কেমন অদ্ভুত লাগে। সেখানে সারা রাত আমি ঘেউ কুকুরের মতো হেঁটে হেঁটে শহরময় খুঁজে ফিরবো হারিয়ে যাওয়া নদীর কুলকুল শব্দ আর গৌতম বুদ্ধের পায়ের ধুলোগুলো। ধন্যবাদ। চমৎকার চমৎকার দাদা ভাই, চমৎকার কবি। শিবু ভাই, আপনার ছবিটা দেখতে পারি? আপনি কাকে আঁকলেন? আমি আমিরুল আলম খান মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ আমিরুল ভাই ছবি হয়েছে, ভালোই। হ্যাঁ, চমৎকার ছবি। আমি ধন্যবাদ। বুঝতে পারছিলাম যে শিবু ভাই অনেক বোধহয় পেন্সিলে ধন্যবাদ, কাজ অনেক করছেন। ধন্যবাদ। হ্যাঁ, আর আমাদের শেষ, প্রায় আমাদের অনুষ্ঠানের কাগন ভাই, সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ জি বেঞ্জিন ভাই। মানে আমার একটু ভুল হয়েছে কিনা, আমি আসলে এটা কিন্তু বলি নাই রাজনীতির সময় যে ব্রিটিশ বিরোধী আপনার কাছে আন্দোলনে শুধু আসবো, যশোরই আপনার কাছে থেকে আসবো, শুরু আমরা হয়েছে। আপনার কাছে আসছি, আপনার কাছে আসছি। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা এরপরে বেঞ্জিন ভাইয়ের কাছে চলে যাব। বেঞ্জিন ভাইয়ের একটু বক্তব্য বাকি ছিল, এবং পরে সবার কাছ থেকে 2 মিনিট করে মানে যতটুকু সংক্ষেপে হয় শুনে নিব যারা আছেন এখন পর্যন্ত। এখন শুনবো বেঞ্জিন ভাইয়ের কাছে। বেঞ্জিন ভাই। হ্যাঁ, মানে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন যে যশোর থেকেই শুরু হয়েছে আমি সেটা বলছি না। আমি বাংলাদেশে যশোরের রাজনীতির ধারাবাহিকতা বলতে গিয়ে তার অতীতটা বলছি, যে যশোরে বাম রাজনীতির প্রভাবটাই বেশি। যশোর শহরটা নানান ভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ডমিনেট করে, কিন্তু এখন পর্যন্ত বামেরা। সেই বামদের নিয়ে আপনার নানান রকম কথা থাকতে পারে, সে কতটুকু বাম সেটা আলাদা কথা, কিন্তু এখনো সাংস্কৃতিক এবং সমাজটা নিয়ন্ত্রণ করে বামেরা। এখন কেন এই স্পিরিটটা কোথা থেকে পাইলো, এই ক্ষমতা কোথায়, সেটার জন্য আমি বলছিলাম যে তার অতীত রয়েছে। সে নীল বিদ্রোহ আর সে কৃষক বিদ্রোহ, এই জন্যই আমি নড়াইলে হীরা ডাকাতের কথা বলছিলাম বা দিগম্বরদের কথা বলছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি হক ভাইয়ের কথা বলছিলাম, যে হক সাহেবরা এই জায়গা থেকে এসছে। আরেকটা যে ভুল ধারণা প্রতিষ্ঠিত আছে যে হক সাহেবরা স্বাধীনতা যুদ্ধ বিরোধী ছিল, সেটার আমি বিরোধিতা করছি। ওনারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী ছিলেন। তারা মনেই করতো, যেমন অবিভক্ত ভারতবর্ষ যখন ভাগ হচ্ছে তখন কিন্তু কমিউনিস্টরা বলেছিল যে ইয়ে আজাদি ঝোটা হয় লাখো ইনসান ভোটা হয়। এটা এখনো প্রাসঙ্গিক, এখনো সত্য কথা। ঠিক একইভাবে হক সাহেবরাও মনে করেছিল যে এটা দুই কুকুরের লড়াই, এটা হয়তো দেশ ভাগ হবে, কথিত স্বাধীনতা হবে, মানুষের মুক্তি হবে না। এখনো তা হয়নি, আমি এটা বিলিভ করি স্টিল নাও। এটা হলো এক। আর অন্য একটা জায়গায় যেটা বলছিলাম যে এই যে যশোরের কিছু নাম বাদ পড়েছে, যেমন ধরেন সঙ্গীত জগতে যেমন আমাদের মনিরুজ্জামান ভাইয়ের কথা এসছে।
তারপরে আর এখন যিনি বেঁচে আছেন মনিরুজ্জামানেরই ভাই রফিকুজ্জামান, বাংলাদেশের গীতিকারদের ভিতরে অন্যতম সেরা গীতিকার কিন্তু রফিকুজ্জামান। আমার মনে হয় যে তার গান এখনো পর্যন্ত দুই বাংলার অনেক ক্ষেত্রেই ডমিনেট করে কিন্তু। তো এই নামটা বাদ পড়ছে। আরেকটা জিনিস, যেমন ধরেন অভিনয় জগতে যশোরের যে অবদান। জি জি হ্যাঁ, রইচুদ্দিন, উস্তাদ রইচুদ্দিন, হ্যাঁ, অভিনয় জগৎ, হ্যাঁ, অভিনয় জগতে যেটা বলছিলাম, যে দেখেন যশোরের এক সময়কার বাংলাদেশের সিনেমায় অনিবার্য ছিল, যেমন সুচান্দা, ববিতা, এটা কিন্তু যশোরেরই, তাই না? এবং পরবর্তীতে এই যে শাবনূর, সেও কিন্তু যশোরের। এবং এখনো এরও কারণ আছে, যে আপনারা জানেন যে উপমহাদেশে ব্রিটিশ আমলে, সেই উপমহাদেশে যখন থিয়েটার আন্দোলন হয় এবং নাটকের জন্য যখন মঞ্চ তৈরি হয়, 4টে ঘূর্ণয়মান মঞ্চের 2টো কিন্তু যশোরে ছিল। একটা এখনো আছে জীবিত, যেটা আমাদের যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে, আরেকটা ছিল আমাদের যশোরের পাজিয়াতে কিন্তু ছিল। তার মানে এখানে তখনই ঘূর্ণয়মান মঞ্চ তৈরি হয়েছিল। তার মানে সমৃদ্ধির জায়গাটা আমরা এটা দিয়ে বুঝতে পারি যে কোথায় ছিল। এখন ধরেন সংবাদপত্র জগতে, আমিও একটি পত্রিকার সম্পাদক, একটা মাসিক জার্নালের সম্পাদক। আমাদের হাসান কবির বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সেও কিন্তু একটা পত্রিকার সাপ্তাহিক বের করতো কৃষি নামে, এবং সে কিন্তু একটা অনলাইন পোর্টাল করে, এবং যশোরের যতগুলো অনলাইন পোর্টাল আছে তার মধ্যে ওর পোর্টালটাই কিন্তু সব থেকে শক্তিশালী। কিন্তু ওই যে পৃষ্ঠপোষকতার যেটা অভাব, অর্থাৎ বাংলাদেশে যদি তল্পিবাহক না হওয়া যায়, যদি সত্য কথা বলা হয়, তাহলে তার যে পরিণতি হয় সেটা এক্ষেত্রে হয়েছে। মানে একটা সময় যেমন ছিল মিথ্যা কথা গোপনে বলতে হতো, আর এখন কিন্তু সত্য কথা গোপনে বলতে হচ্ছে। এখন মিথ্যে কথা প্রকাশ্যে বলছে, সত্য কথা গোপনে বলছে, এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশে। এখন পত্রিকার মালিক হচ্ছে হয় টাকাওয়ালা রাজনৈতিক নেতা, আর নাই কালো ব্যবসায়ী, তারা পত্রিকার মালিক। পত্রিকা যে কমিটমেন্ট থেকে এসেছে সেই জায়গায় নেই। ফলে কেন পত্রিকা এখানে খারাপ, কেন পত্রিকায় লেখছে না ভালো? একজন সাংবাদিক বেতন পায় যশোরে, বাংলাদেশের সাংবাদিকরা ঢাকার কিছু মানুষ পায়, রাষ্ট্র থেকে গভর্নমেন্ট থেকে মাঝে মধ্যে প্রয়োজনতা দেয়, দেশের বাইরে নিয়ে যায়। যশোরের পত্রিকার সাংবাদিকতা করে তারা টাকা পায়, তারা যে টাকায় সিগনেচার করে সেই টাকা সে পায় না। তো কি লিখবে, কি রিপোর্টার করবে? একটা সম্পাদক যদি তাকে একটা এক্সক্লুসিভ আইটেম লিখতে বলে, তার জন্য যে পরিশ্রম করবে, তার জন্য যে টাকা খরচ হবে, সেটা কি সম্পাদকরা দেয় না? টাকার অভাব তাদের নেই, কিন্তু দেয় না। না দিলেও সাংবাদিকরা রিপোর্ট করে, কারণ তার বেঁচে থাকতে হয়। একটা কার্ড দিয়ে মনে করে বহুত কিছু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। ফলে একটা সর্বক্ষেত্রে একটা ভাটা চলছে, একটা নৈরাজ্য চলছে আর কি। এখন এটা একটা কাল, এটা ক্রান্তিকালে আমি বলবো, এটা অনন্তকাল না, এটা ক্রান্তিকাল। এগুলো থাকবে না। আমার শেষ হয়েছে। ধন্যবাদ বেঞ্জিন ভাই। আমরা শেষের দিকে যাই। শেষের দিকে দারা ভাই কি বলতে চাচ্ছেন কিছু? শেষ খুব সংক্ষিপ্ত কথার মধ্যে আমরা শেষ করে দিতে চাচ্ছি। দারা ভাই যদি কিছু বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এখন আস্তে আস্তে শেষের দিকে যাই, যেটা আপনি বলেছেন। তো আপনি একটু মনে হয় বলছেন 2 মিনিট করে সবার। আমি একটা প্রসঙ্গ এর মধ্যে আসছে, যে বামপন্থীরা, পিকিংপন্থীরা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, এই জায়গাটা ঠিক নয়, সেটা বেনজিন বলেছে, আমিরুল খান, আলম খান ভাইও বলেছেন। আমি একটু ধরিয়ে দিতে চাই যে মার্চের পরে 1971 সালে, মার্চের পরে মুক্তিযুদ্ধ ভারতের থেকে ট্রেনিং নিয়ে আসতে যে সময় একটা 2-3 মাস সময় গ্যাপ ছিল, এই 2-3 মাস গ্যাপের সময়টা কিন্তু পিকিংপন্থীরাই প্রতিরোধ যুদ্ধ করেছিল পাকিস্তানের সৈন্যবাহিনীদের সাথে, এবং বড় বড় কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে নড়াইলে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছিল। ধন্যবাদ। আর কেউ কিছু বললে শেষ করে দিন বলে। এই জায়গায় মনিরুজ্জামানের ছোট ভাই আসাদও মারা গেছিল তো এই ধারা থেকে, তাই না? মনিরুজ্জামান রফিকুজ্জামানের ছোট ভাই আসাদ, আচ্ছা, সেও মারা গেছিল এই ধারা থেকে। আসুন তো সাহেবের কাছ থেকে শুনতে চাচ্ছি। আমি একটু দারাভাইয়ের সাথে করি। সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক বিতর্ক, যেটা যে পিকিংপন্থীরা আসলেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, এই বিতর্ক আসলে সমাজে জারি আছে, এটা ঠিক। তবে আমি একটি ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যশোর সেনানিবাস হচ্ছে যে পদ্মার দক্ষিণে সবচেয়ে বড় সেনানিবাস, এবং পাকিস্তান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি কিন্তু এই যশোর ছিল।
তো এই যশোরে যে বিদ্রোহটা হয়, এখানকার বাঙালি সোলজাররা যে বিদ্রোহ করেন, সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। এর বাইরে শহরে মুক্তিযুদ্ধের শুরুতেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, যে ঘটনাটা স্যার ভালো বলতে পারবেন আমাদেরকে আরো। তবে আমি যেটা জানি সেটি হচ্ছে যে আমাদের দক্ষিণাঞ্চলের, টোটাল দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কারাগার হচ্ছে যশোর, এবং যশোর হচ্ছে কেন্দ্রীয় কারাগার এখনো পর্যন্ত। তো সেই কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের শুরুতেই একেবারে 2 দিন বা 3 দিন পরে, সম্ভবত 29 মার্চের ঘটনা সেটা, যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক ভেঙে ফেলেন বিপ্লবী জনতা বা মুক্তিকামী জনতা, ভেঙে ফেলেন যশোর কেন্দ্রীয় কারাগার, এবং ভেঙে ফেলে সেখানে যত বন্দী ছিল সমস্ত বন্দীকে কিন্তু মুক্ত করে দেয়। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুর ইতিহাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ফলে এখানে যে যারা এটা নেতৃত্ব দিয়েছিল মূলত তারা কিন্তু ছিল পিকিংপন্থী কমিউনিস্ট, পিকিংপন্থী কমিউনিস্ট হিসেবে পরিচিত ছিল। এখন এই ঘটনা যদি মুক্তিযুদ্ধে বিন্দু মাত্র অবদানও রাখে, তাহলে বলতে হবে যে মুক্তিযুদ্ধে তাদের অবদান তো ছিল নিশ্চয়ই। ধন্যবাদ। খসরু ভাই, আপনার জন্য 2 মিনিট বরাদ্দ, দেখি কি বলেন আপনি। আপনার মিউট করা আছে খসরু ভাই, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনার মিউট করা। জি জি, এবার ভাই, হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার জি জি, ধন্যবাদ অংশ মালিককে একটু আমাদের যশোরকে তুলে ধরার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করার, আর বিশেষ করে আপনার কাকুন রেজা, এত সুন্দর নাম এবং আপনার কণ্ঠ অসাধারণ, আপনার উপস্থাপনা। আর মিস করলাম হোসেন ভাইকে, আমাদের হোসেন হোসেন, আমাদের অগ্রজ এবং কথা সাহিত্যিক, কবি, অত্যন্ত বুদ্ধি মানুষ। তার কাছ থেকে আমাকে শুনতে পেলাম না, এটা আমার দুঃখ থেকে গেল। আর আমির আলম খান স্যার অত্যন্ত পণ্ডিত মানুষ, তাকে আমরা পেয়েছি। আবার মিউট হয়ে গেল ভাই, হাসান কবির ভাই, দারা ভাই, যারা যারা হয়েছে, আনমিউট হয়েছে, এটা আসলে বারবার হচ্ছে। হোসেন ভাই মানে যশোর নিয়ে একটা চমৎকার অনুষ্ঠান হলো। আমি আমি যদি হোসেন ভাই এসে থাকেন তাহলে হোসেন ভাইকে একটু সময় দেওয়ার জন্যই বলবো। যাই হোক, আজকে অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাবো অংশগ্রহণের জন্য, এবং তখন ভাইকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। শিপু ভাই, হ্যাঁ শিপু ভাই কিছু শুনি শেষ মুহূর্তে। ছবি তো দেখলাম, এখন কথা শুনি একটু। হ্যাঁ, এর আগে তো আমি বলছিলাম যে মুস্তাফা মনোয়ার বা সিকেতুল সুলতান এদের কথা, মোস্তফা আজিজের কথা বলো। আমাদের এই যুগের কিছু শিল্পী আছেন আমাদের। হ্যাঁ, শিল্পী মোস্তফা আজিজ ছিলেন। শিল্পী মোস্তফা যে কথাটা অবশ্যই বলা দরকার, আমি তার হাত ধরে আসলে এক সময় পোর্ট্রেট আঁকা শিখেছি, এবং তার কিন্তু মানে হ্যাঁ মানে তিনি যে মানের শিল্পী, সেইভাবে কিন্তু বাংলাদেশে তার মানে সেই মূল্যায়নটা হয়নি। আর এখনকার যেসব শিল্পীরা আছে বাংলাদেশে, যেমন মাহবুব জামাল শামীম, তার কাজ সবাই মানে সেভাবে দেখার সুযোগ হয়েছে কিনা জানি না। তিনি কিন্তু অনেক শক্তিমান শিল্পী, যে যার মূল্যায়ন কবে হবে আমি জানি না। এছাড়াও এখনকার দিনে যারা ইয়াং, যেমন সোহেল পানন, জীবনের কাজ অনেক কাব্যিক, একটা অন্য ধাঁচের কাজ, তার খুবই কথা বলে। সোহেল পানন, তার কাজের ভিতরে আমাদের এই পটচিত্রের একটা মানে ধাঁচ পাওয়া যায়, যেটা যশোর পটচিত্র শিল্পে একটা বড় রকমের ভূমিকা রেখেছিল এক সময়। হ্যাঁ, যেটা সোহেল পাননের পাওয়া যায়। তো এরকম আমাদের এখনকার দিকে শিল্পীও আছেন অনেকেই। আর যেহেতু আজকে সাংবাদিকতা নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমি আমার একটা ছবি এখানে স্ক্রিন শেয়ারে দেখিয়ে আমি শেষ করে দিই। আমি কি পারবো স্ক্রিন শেয়ারে যেতে? শেয়ার স্ক্রিনে আমি চেষ্টা করছি। আপনি বোধহয় পারবেন না, আপনার আপনি তো হোস্ট থাকলে হয়তো পারতেন, আপনি সরাসরি দেখাতে হবে, আপনি স্ক্রিন শেয়ার বোধহয় করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শেয়ারে দিয়েছিলাম, তাহলে ওটা দেখা যাচ্ছে না হয়তো। তো আমি তাহলে আর দেখাতে পারলাম না, কারণ ওটা আমার ইয়েতে ছিল, এই মানে সফটওয়্যারে ছিল। তো এটা একটা ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিটি, আমি এক ধরনের কাজ করি, ছবি আঁকি, যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, সেই ধরনের একটা ছবি।
এবং এই ছবিটা ছিল হচ্ছে, টাইটেল ছিল স্পিকিং ট্রুথ। এটা গত বছরে করেছিলাম, সত্যি কথা বলা। তো সেখানে আমি দেখিয়েছিলাম, ছবির এক পাশে ছিল যে একটা ড্রাইভার কাছ থেকে একটা পুলিশ টাকা নিচ্ছে, তো সেটার ছবি তুলছে একজন সাংবাদিক। তারপরে দেখা যাচ্ছে সেই সাংবাদিক সে হয়ে গেছে আমাদের শহীদুল আলম, যাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে একটা টর্চার সেল, সেখানে টর্চার হচ্ছে। তারপরে সেটা দেখা যাচ্ছে যে গণপিটুনি হচ্ছে এবং সবাই মোবাইল ফোনে ছবি তুলছে। এই ছিল আমার একটা ছবি। এবং এটা ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিতি, ছবিটা প্রথমে দেখা যায় না, সেখানে প্রথমে আসলে সাধারণ মানুষরা আমাদের এই বিষয় নিয়ে তারা কথা বলে, লেখে, এবং পরে এই ছবিটা সেখান থেকে বের হয়। ধন্যবাদ মনিরুজ্জামান শিপু। আসছি বেনজিন খানের কাছে। বেনজিন ভাই, জি ভাই। আপনার না, শেষ অনুষ্ঠান কথা। ভালোই হয়েছে। হ্যাঁ, না, শেষ আমার শেষ কথা কথা আপনার হচ্ছে অনুষ্ঠান ভালোই হয়েছে। শেষ কথা হলো যে হোসেন ভাইকে একটু সময় দিই। আচ্ছা, আমরা আসছি। উনি হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন? হোসেন ভাইয়ের সাথে কেউ মানে টেকনোলজি সম্পর্কে জানে এমন কেউ যদি থাকতেন তাহলে হয়তো ভালো হতো। হোসেন ভাই আমাদের শুনতে পাচ্ছেন না, এটা পরিষ্কার। আমরা তার কাছ থেকে কোনো মানে সাড়া পাচ্ছি না। সে মানে কোনো শব্দ পড়ছে না, এটা আমরা বুঝতে পারছি। তো বেদিন ভাই, আপনি বলেন, আপনি শেষ কথা বলেন, তারপর আবার কথা বলবো যদি হোসেন ভাইকে না, পাই শেষে। না, আমার শেষ কথা হচ্ছে যে এখন আমি যশোরেই অবস্থান করছি। যশোরে আমি একটি প্রতিষ্ঠান বানিয়েছি যার নাম প্রাচ্য সংঘ। এটা হ্যাঁ, একটা আপনার প্রাচ্য বহুমাত্রিক সংঘ জ্ঞান চর্চা কেমন কেন্দ্র। চলছে? কেমন চলছে প্রাচ্য হ্যাঁ, সংঘ? প্রাচ্য সংঘ এখন এই যে কোভিড-19 কারণে এখনো বন্ধ আছে, কিন্তু বিকেল বেলায় যে এখন সব মানুষজন আছে। তা আমরা চাচ্ছি যেদিন থেকে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো গভর্নমেন্ট খুলে দেবে সেদিন থেকে আমাদের কে আমি? আবার প্রোগ্রাম চালু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা 3টে প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটা এরপরে শুরু হবে আর কি। আর প্রাচ্য একাডেমি বলে একটা সংগঠন করেছি, যেটা একদম না, গবেষণা বেস। আমি তো কোভিড-19 পরে আপনাদের দাওয়াত থাকলো। আর আমি শুনছি যে আমাদের স্যার ঢাকায় তো তার কাজ শেষ, এবার তিনি যশোরে চলে আসবেন। তো যশোরে চলে আসলে আমার মনে হচ্ছে যে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ। এখন আমাদের সাবেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলিম খানের সাথে চলে আসি। উনি আমাদের যদি শেষ বক্তা হিসাবে একটু আমাদের বলেন। কাকুন ভাই, হ্যাঁ। স্যার বলার আগে কি আমি একটু সুযোগ নিতে পারি? স্যার হ্যাঁ, বলার পর বলার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, কবির ভাই বলেন। একটু সুযোগ নিই আমি। সেটা হচ্ছে যে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে মূলত সেগুলো গণমাধ্যম কেন্দ্রিক প্রশ্ন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটি বিষয়ের সাথে সংযোজন করে রাখি, যেহেতু এটি একটি লাইভ প্রোগ্রাম এবং যদি টেকনোলজি যদি কোনো বড় ধরনের কোনো ফল না করে তাহলে এটা বহুকাল ধরে চলতে থাকবে এবং মানুষ দেখবে। ফলে সংবাদকর্মী হিসেবে আমার দায়িত্ব হলো যে আমরা যশোরে যারা সংবাদপত্রে কাজ করি বা গণমাধ্যমে আছি, আমরা প্রত্যেকটা কার্যক্রম শুরু করার আগে বা শেষের দিকে যে আমরা দুটো মানুষের নাম খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেটি হচ্ছে আর এম সাইফুল আলম মুকুল। উনি দৈনিক রানারের সম্পাদক ছিলেন, সে অবস্থায় উনি শহীদ হন। আরেকজন হচ্ছেন শামসুর রহমান, উনি দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি ছিলেন, উনি শহীদ হয়েছেন। আমরা এই দুই অকুতোভয় সাংবাদিককে আমরা শ্রদ্ধা জানাই এবং কথা স্মরণ করি। তাদের অবদান রয়েছে যশোরে এবং এখানকার সাংবাদিকতা বিকশিত করার ক্ষেত্রে সব দেখানোর ক্ষেত্রে এই লাইভ অনুষ্ঠানেও আমি তাদেরকে স্মরণ করছি। আর আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক কথা তো বললাম, কিন্তু আমাদের এই যশোরের শিল্প সাহিত্য সংস্কৃতি সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদয় শঙ্কর এবং রবি শঙ্কর যে দুজন মানুষ ছিলেন, তারা যে অসাধারণ ভূমিকা পালন করেছেন, আমরা কিন্তু তাদের নামটা স্মরণ করলাম না। তো আমি এই সুযোগে তাদের নামটাও একটু স্মরণ করছি এবং সবাইকে মনে করিয়ে দিচ্ছি। দারাভাইয়ের আলোচনায় দারাভাই বলছিলেন যে আমাদের এখানে রাত 12টায় সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে রিক্সাওয়ালারা গান গেতে গেতে যায়, কিন্তু দুর্ভাগ্য দারাভাই, আপনার সেই যশোর শহরে আজকে আর কোনো সিনেমা হলের অস্তিত্ব নাই। এটি আপনার জন্য খুবই দুর্ভাগ্য, কবির জন্য খুবই দুর্ভাগ্য যে মনিহার, বিখ্যাত মনিহারও বন্ধ নাকি? মনিহার চলছে কিন্তু এটাকে চলা বলে না, এটা প্রায় শাটডাউন থাকে এবং এখন কোভিড-19 এর কারণে তো শাটডাউন আছেই। আর অন্যান্য কোনো সিনেমা হলের অস্তিত্ব এই শহরে নাই।
আবার আপনি যে ছায়া সুনিবিড় শহরের কথা আপনি কল্পনা করছেন, আপনি বাল্যকালে যেটা দেখেছেন সেই ছায়া সুনিবিড় শহর কিন্তু এটা আর নাই। এটা কংক্রিটের একটি শহরে পরিণত হয়েছে এবং এখানে কবিদের জায়গা কিন্তু আর নাই, পাখিদের জায়গা নাই, এখানে গানের মানুষের জায়গা নাই, এখানে শিল্পীর জায়গা নাই। বড় বড় রাস্তা হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, তথাকথিত উন্নয়ন হচ্ছে, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা, যেটি বেনজির খানদের মতো মানুষ, শিবু ভাইদের মতো মানুষ হয়তো সীমিত পরিসরে চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয় এবং এই রাষ্ট্র, এই সমাজ সেটিকে কিন্তু বিকশিত করার কোনো সুযোগ দেয় না কবিদের। কবির ভাই, অর্থাৎ আমরা কংক্রিটের জঞ্জাল জমাচ্ছি, মানুষ জমাচ্ছি না, এই তো? অবশ্যই। আমরা সাবেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিনুল আলম খানের কাছে আসছি শেষ কথা শোনার জন্য। আমিনুল আলম খান, কয়েকটা কথা খুব দ্রুত বলে যাব। হ্যাঁ, আমি আনমিউট করেছি। কয়েকটি কথা খুব দ্রুত বলে যাও, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা বলতে বলতে যশোরের একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়ের পিছনের প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করি নাই, সেটা হচ্ছে চারুপীঠ। যশোরের একালের মানে সুলতান সাহেবের হাত দিয়ে, সুলতানের হাত দিয়ে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছিল এবং যে প্রতিষ্ঠানটিকে ঘিরে যশোরের আজকের এই সাংস্কৃতিক অর্থাৎ বিশেষ করে চিত্রকলা বিষয়ক যে আন্দোলনটি হয়েছে, যেমন পয়লা বৈশাখের কথা এসছে ইত্যাদি, এইগুলোর কিন্তু সমগ্র সাংগঠনিক কাজ এবং তার ব্যাপ্তি সকল কিছুর পিছনে কিন্তু প্রতিষ্ঠানটি হচ্ছে চারুপীঠ। এই প্রতিষ্ঠানটির কথা আমাদের মনে রাখতে হবে। আর শিক্ষা সংস্কৃতির পিছনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা আগে দেখেছি, তার সঙ্গে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যশোর ইনস্টিটিউট। আর ইনস্টিটিউট বলতে আমাদেরকে বোঝাতে হবে যে সেখানে লাইব্রেরি আছে, সেখানে নাট্যকলা সংসদ আছে, সেখানে ক্লাব আছে, এবং এই সমস্ত কিছু মিলে কিন্তু যশোর ইনস্টিটিউট একটি সর্বাঙ্গীন প্রতিষ্ঠান এবং যশোরের শিক্ষা সংস্কৃতির সবকিছুর একটি যোগসূত্র তৈরি করার জায়গা কিন্তু এই প্রতিষ্ঠানটি। এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার। রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কথা এসছে, খুব পার্সিয়াল, সেজন্য আমার মনে হচ্ছে এখানে কিছু সংযোজন করা দরকার। আমরা খুলনাকে যশোর থেকে বিচ্ছিন্ন করতে পারি না। রবীন্দ্রনাথ হচ্ছে পিঠাভোগ তার পৈতৃক গ্রাম, সেখান থেকে তারা গিয়েছিলেন, এটি এখন খুলনার মধ্যে পড়ে, খুলনার রূপসা থানার মধ্যে পড়ে। বিয়ে করেছিলেন নদীর পাশে, যেটা দক্ষিণ ডিহি গ্রাম। রবীন্দ্র পরিবারের বিষয়টা আমাদের খুব লক্ষ্য করতে হবে যে রবীন্দ্র পরিবার ছিল পিরালি ব্রাহ্মণ, অর্থাৎ তারা হিন্দুত্ব থেকে তারা নির্বাসিত হয়েছিলেন, অর্থাৎ তাদেরকে সমাজচ্যুত করা হয়েছিল এবং সমাজচ্যুত করার ফলে যেটি হয়েছে রবীন্দ্রনাথের পরিবারে, একেবারে রবীন্দ্রনাথের নিজের জীবন পর্যন্ত, সেটি হচ্ছে এই পরিবারে বিশেষ করে ছেলেদের যখন বিয়ে দিতে হতো কোথাও কেউ মেয়ে দিত না, ফলে তাদের সকল মেয়েকে নিয়ে আসতে হয়েছে তাদের বাড়ির দাসদাসী এবং সেগুলো সরবরাহ করা হতো কিন্তু এই আমাদের যশোরের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের মা যিনি, তিনিও যশোরের মেয়ে। রবীন্দ্রনাথ তাকে বিয়ে করেছেন মৃণালিনী বলে যিনি তাকে পরবর্তীকালে নামকরণ করছেন, তিনিও কিন্তু যশোরের মেয়ে। অর্থাৎ রবীন্দ্র পরিবারে যদি আমরা দেখি তাহলে রবীন্দ্রনাথ পর্যন্ত যে সংস্কারবদ্ধ ঠাকুর পরিবার ছিল, যারা কলকাতায় এত প্রভাবশালী সংস্কৃতির দিক থেকে, অর্থের দিক থেকে, রাজনীতির দিক থেকে, তাদের কাছেও কিন্তু কোনো মেয়ে বিয়ে দেওয়া হতো না এবং সেই জন্য রবীন্দ্র পরিবারের যত বউ গেছে সব যশোর থেকে। এই কথাটি আমাদের মনে রাখা দরকার। আরেকটি কথা আমি বলবো, বাম রাজনীতির সম্পর্কে আমাদের যে কথাটি বলা হয়েছে সেটি আমি একটু খোলসা করতে চাই। একথা সকলেই জানে যে 1969 সাল থেকেই বাংলাদেশে একটি স্বাধীনতার হাওয়া বইছিল এবং সেই হাওয়া বর একটা পর্যায়ে বামেরা কিন্তু স্বাধীনতার ডাকও দিয়েছিল, কিন্তু সাংগঠনিকভাবে সেই ধরনের ভিত্তি না থাকায় অথবা জনগণকে ততখানি ঐক্যবদ্ধ না করতে পারায়, যতটা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু করতে পেরেছিলেন সেই ক্ষেত্রে তাদের কিছু ঘাটতি ছিল। যাই হোক, স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাথমিকভাবে সমস্ত সশস্ত্র আন্দোলনের পুরোভাগে, আমি যদি বলছি না যে সম্পূর্ণ তারা করেছে, কিন্তু পুরোভাগের নেতৃত্ব অন্তপক্ষে এই এলাকাতে ছিল, সেটি বামপন্থীদের। তাদেরকে আপনি নকশালি বলুন আর যে বলে যে নামে ডাকেন। জেলখানা ভাঙার কথা উঠে এসছে, এটা একেবারেই নড়াইল অঞ্চল থেকে বামপন্থীরা এসে জেল ভেঙেছিল এবং তারা এখান থেকে সমস্ত বন্দীকে মুক্তি করেছিল। যশোর ক্যান্টনমেন্টের যে অবরোধ হয়েছিল সেটিও বামপন্থীদের নেতৃত্বে এবং তার সঙ্গে অবশ্যই আওয়ামী লীগ ছিল, ন্যাপ ছিল, ইত্যাদিরা ছিল। যে কথাটি এখানে আলোচনা হয়েছে যে 71 সালে কি সত্যি হক সাহেবরা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, এই প্রশ্নটি নিয়ে আমাদের দেশে যত আলোচনা হয় সেটি ফ্যাকচুয়াল। বিষয়টা হচ্ছে কি, যশোরের বিস্তীর্ণ এলাকা, যশোর বলতে আমরা বৃহত্তর যশোর বোঝাচ্ছি, বিস্তীর্ণ এলাকা হক সাহেবদের লোকেদের অধীনে ছিল। অগাস্ট
সেপ্টেম্বর মাসের দিকে যখন এখানে ভারত থেকে মুজিব বাহিনী আসলো, তাদের সাথে যখন এই হক সাহেবদের বাহিনীদের প্রত্যক্ষভাবে লড়াই শুরু হলো, তখনই এই জায়গাটা তৈরি হলো, এই দুই কুকুরের লড়াইয়ের জায়গাটি প্রকাশ্যে আসে। অর্থাৎ পুলুমকে কেন্দ্র করে যে প্রতিরোধ যুদ্ধ তারা তৈরি করেছিল, যে বিস্তীর্ণ এলাকা স্বাধীন ছিল, সেই স্বাধীনতার মধ্যে তারা কিন্তু লড়াই করছিল রাজাকারদের তখন রাজাকার হয়ে গেছে, রাজাকার হয়েছে শান্তি কি বলে শান্তি কমিটির বিরুদ্ধে, পাক ফৌজের বিরুদ্ধে সে লড়াইটি চলছিল। কিন্তু দেখা গেল এক পর্যায়ে যে বাংলাদেশের রাজনীতি একটা ঘূর্ণাবর্তে পড়ে যায়, সেটি হচ্ছে একটি বাহিনী তৈরি হয়েছিল জেনারেল ওভারের নেতৃত্বে, সেটার জন্ম হয়েছিল দেরাদুনে। এবং সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত আমি ওই বাহিনীর একজন সদস্য ছিলাম, আমি মুজিব বাহিনীর সদস্য হয়েছিলাম, সেটি একটু অন্য ইতিহাস। তো এই লড়াইটা যখন শুরু হয় তখন হলো কি, তারা ইন্ডিয়া থেকে আসার পরে তারা সরাসরি এই বামপন্থীদের পরে আক্রমণ শুরু করে, এবং এখান থেকেই যে জায়গাটি সূত্রপাত হয় সেটি হচ্ছে তারা আত্মরক্ষার্থে, কারণ ক্রমেই পাক বাহিনী দুর্বল হচ্ছিল, তাদের আক্রমণটা মুক্তি বাহিনীর সঙ্গে জড়িয়ে যায়। এবং আমরা যদি যশোর এলাকার কথা স্পেশালি বলি, যশোর, নড়াইল, মাগুরা এই এলাকার কথা যদি আমরা বলি, বা ঝিনেদা, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অগাস্ট সেপ্টেম্বরের পর থেকে এখানকার বামপন্থীকে যে যুদ্ধ করতে হয়েছে সেটি সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলবো যে এই অঞ্চলের মুক্তিযুদ্ধের আন্দোলনে আওয়ামী লীগ যেমন লড়াই করেছে, সিপিপি যেমন লড়াই করেছে, মস্কোপন্থী ন্যাপ যেমন লড়াই করেছে, তেমনি অন্য পিকিংপন্থী যারা ছিল তারা একইভাবে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। লড়াইটা মধ্যপথে এসে ভিন্ন পথে গেছে, যেটা ধন্যবাদ লড়াই করছে তাদের মধ্যে বেঁধে গেছে। আমরা শেষে এদিকে আর যাচ্ছি না, আমরা এখানে আমি একটি কথা বলে শেষ করব। আজকের আলোচনাটি আমি কাকন রেজাকে বলবো যে আমার সাথে তার এই নতুন পরিচয় খুব ভালো লেগেছে, খুব চমৎকার সঞ্চালন হয়েছে। আমরা আশা করব যে নিশ্চয়ই তিনি এই ধরনের জেলাভিত্তিক আরো অনুষ্ঠান করেন, সেগুলো আরো মনোজ্ঞ হবে। আমরা জানতে পারলে সেগুলোতে শোনার চেষ্টা করব। এই ধরনের আলোচনা এক্সারসাইজ খুব দরকার। তবে আমি একটি কথা বলতে চাই যে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল, মানে বেনজিন আমাকে যেভাবে বলেছিল যে আপনি এই বিষয়ের সম্পর্কে বলবেন, আমরা সেভাবে আলোচনার মধ্যে থাকতে পারিনি। আমাদের আরেকটু এক্সারসাইজ করে নিতে পারলে আমরা বোধহয় আর একটু ভালো করে বলতে পারতাম। সকলকে ধন্যবাদ। একটা দুঃখের কথা, শেষ কথা বলি, আমরা হোসেন ভাইয়ের মুখ দিয়ে একটি কথা শুনতে পাইনি। এটা আমাদের সব থেকে বড় ব্যর্থতা, কারণ এখানে আমরা যারা আছি হোসেন ভাইয়ের কাছে আমরা সবাই নস্যি, কিন্তু তাকে আমরা মিস করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা আসলে আমরাও মিস করেছি, তার সমৃদ্ধ অনেক, আমরা আরো সমৃদ্ধ হতে পারতাম, অনুষ্ঠান আরো সমৃদ্ধ হতে পারত, কিন্তু ওনার প্রযুক্তিগত কারণে, ওনার একটা বয়স্ক মানুষ, ওনার প্রযুক্তিগত সহায়তার জন্য কেউ ছিল না বলেই হয়তো আমাদের পক্ষে তার কথা শোনা সম্ভব হয় না। এটা আমাদের ব্যর্থতা, আমরা আরো সমৃদ্ধ হতে পারতাম। তো আমরা এখন অংশমালীর পক্ষ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবার কাছে। ধন্যবাদ সকলকে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম জেলার যশোরের সাথে, যশোরের গুণীজনেরা ছিলেন আমাদের সাথে, শুনলেন যশোরের কথা, যশোরের ইতিহাস, যশোরের সমৃদ্ধ ইতিহাস, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই অনেক আগের ইতিহাস পর্যন্ত আমরা জানলাম যশোরের গণমাধ্যম, যশোরের শিল্পধারা, যশোরের সাহিত্য, সবকিছুই আমরা শুনলাম। আগামীতে অন্য একটা জেলা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।